তো গত ক্লাসে আমরা কি দেখছিলাম? আমরা বিক্রিয়ার হার নিয়ে বোঝার চেষ্টা করছিলাম, বিক্রিয়ার হার কিভাবে ক্যালকুলেট করতে হয়, বিক্রিয়ার হার কিভাবে বিক্রিয়ক দিয়েও বের করা যায়, উৎপাদ দিয়েও বের করা যায়, সেটা আমরা দেখছিলাম। এবং এই রিলেটেড কিছু ক্যালকুলেশনও আমরা করছি, ম্যাথ করছি, এবং বিশেষ করে একটা ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক কে আমি কিছু ম্যাথ দিছি। সো তোমরা সেই ম্যাথ অনেকে করছো, আমি চেক করছি, বাট সবারটা চেক করা হয়নি, দু একজনেরটা বাকি, তাদেরটা আমি চেক করে ফেলবো, ফ্রি হয়েই চেক করব আমি। এখন বলো, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে বিগত ক্লাসের কোনো টপিক নিয়ে বা কোনো ব্যাপারে বা কোনো কিছু নিয়ে? থাকলে আমাকে বলতে পারো, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার। আচ্ছা, তোমরা হোমওয়ার্কটা মানে সবাই দিছো? তোমরা দাও নাই কে কে হোমওয়ার্কটা? বলো তো। মাঝখানে গত দিনও ক্লাস নিতে পারিনি কারেন্টের কারণে, সো একটা ভালো সময় পাইছিলে কিন্তু, সো তারপরও হোমওয়ার্ক কে কে দাও নাই? সীমান্ত দাও নাই, আর কে দাও নাই? ভাই আমি দিছি তো। যে দাও নাই সে তাকে হাত তুলতে বলছি, যারা দাও নাই। আচ্ছা, দাও নাই, কেন দাও নাই? বুশরা দাও নাই। তারপর হচ্ছে মেসেজ দিছো কি, মাহবুব বলছো সাবমিট করো নাই, কেন সাবমিট করো নাই? পড়তে হবে তো, কন্টিনিউ করতে হবে না? বাসায় যে কাজ দিচ্ছি এগুলো তো মানে তোমাদেরকে দেখতে হবে। বুশরা কেন দাও নাই? ভাই আমার আইডিটা এতদিন নষ্ট ছিল, কালকের আগের দিন ঠিক হয়েছে। আচ্ছা, এই অবস্থা। আচ্ছা, এই সীমান্ত, তুমি আর পুষ্মিতা মিলে নাকি ওর আইডি নষ্ট করে দিছো যেন হোমওয়ার্ক জমা দিতে না পারে? না ভাইয়া, হ্যাঁ, তাহলে সে আমাকে না মেসেজ দিয়ে ভাইয়া, বললো যে তোমরা দুইজনের কারণে সে হোমওয়ার্ক জমা দিতে পারতেছে না। না আমার ভাইয়া, আমি আইডিটাই কি করবো? পুরো নষ্ট হয়ে গেছিল, কিছু করতে পারছিলাম না। যাই হোক, এগুলো খুবই বাজে কাজ করছো। আহ ব্যাপারটা হচ্ছে ভাইয়া যে আমি এইসব করা করবো যাবে কেন? না, ঠিক আছে? আমি কি জানি। আচ্ছা, তো কথা হচ্ছে ভাইয়া যে সীমান্ত খুব ভালো মানুষ, ভাইয়া তাহলে কার সীমান্ত কথা খুব ভালো বলছিলাম? মানুষ, এই কাজ করতে পারে। ওয়েট, বুঝছো তুমি কার কার কথা বলছিলে এখানে? তুমি আমি কি ভুল ভুল বলছি? আচ্ছা, ভুল হইতে পারে। পুষ্পিতা সীমান্ত। না না ভাইয়া, দেখছো, ভুল না, আমি ঠিক ভুল আছে। বলি নাই। ঠিক আছে, তাহলে আমি ভুল বলি নাই, দেখছো? যাই হোক, ভাইয়া এইসব সীমান্ত খুব কাজ ভালো করা। মানুষ, এই কাজ করতে পারে না। আচ্ছা, তাই? বাহ, আর সুশান্ত দেখি সাপোর্ট দিচ্ছে সীমান্তকে। আচ্ছা, ঠিক আছে, ফাইন। আইডি ঠিক হয়ে যাক, আইডি ঠিক হলে সব হোমওয়ার্ক একসাথে দিয়ে দিবা, ওকে? ঠিক সীমান্ত হয়েছে সবগুলা ভাইয়া, দিয়ে দিব। ঠিক হয়ে গেছে? সবগুলা ওকে, দিবে তুই। আচ্ছা, ঠিক আছে। তো কথা হচ্ছে যে আজকে আমরা একটা সুন্দর জিনিস জানবো। আমরা নতুন একটা এই যে সামিয়া বলতেছে আইডি কিভাবে নষ্ট করা যায়, সীমান্ত একটু ওটা একটু নষ্ট করে দেখা কিভাবে করা যায়। না না না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো কথা হচ্ছে যে এই, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে একটা বিক্রিয়া আমরা ঘটাইতে চাই। এখন এই বিক্রিয়াটা যখন ঘটতেছে, এই বিক্রিয়ার উপরে কি কি জিনিসের প্রভাব বা এফেক্ট ফেলা যায়, বা কি কি জিনিসের প্রভাব আছে, কিভাবে প্রভাব ফেলে, সেই জিনিসগুলো দেখবো। বিশেষ করে তাপমাত্রার প্রভাবটা আমরা ভালো করে অ্যানালাইসিস করব। যদিও তোমরা 19 কিছুটা জেনে আসছো যে নরমালি কি হয়, তাপমাত্রা দিলে বিক্রিয়া বাড়ে, তাপমাত্রা কম দিলে বিক্রিয়া কম বাড়ে। মানে বিক্রিয়ার স্পিড বাড়ানোর জন্য নরমালি আমরা তাপমাত্রা দিই, যদিও এর ব্যত্যয় আছে। যেমন উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য অবস্থায় যখন বিক্রিয়াটা থাকে, তখন যদি বিক্রিয়াটা তাপহারী হয়, তাপ উৎপাদী হয়, তখন কিন্তু আবার উল্টা হয়। যেমন তাপমাত্রা দিলেও কিন্তু তখন বিক্রিয়ার হার বাড়ে না, বরঞ্চ বিক্রিয়ার হার আরো কমে যায়। সো সেগুলো আমরা জানি, বাট আমরা এই ডিটেইলস এগুলো এই পর্যন্তই জানি, কিন্তু আজকে আমরা গভীরে যাব। কেন এইসব হয় সেগুলো আমরা আজকে বোঝার চেষ্টা করব। তার আগে তোমাদের বই দেখতে পাচ্ছি ছোট করে একটা টপিক দেয়া, সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম বা ক্রম, যাই বলো না কেন, এই জিনিসটা কি সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। সো বিক্রিয়ার ক্রম কি সেটা নিয়ে একটু আইডিয়া আমি মনে হয় গত ক্লাসেই দিছিলাম, যে একটু খাতা লিখি তাহলে তোমাদের মনে পড়বে যে আমি গত ক্লাসে আসলে কি বলছিলাম। সো এরকম ছিল, ধরো একটা বিক্রিয়া এ আর বি বিক্রিয়া করে সি আর ডি হচ্ছে, ধরো 2A আর বি এরকম হচ্ছে। তো যেটা বলতেছিলাম যে ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা এটা বিক্রিয়ার হার কি লিখতে পারি? বিক্রিয়ার হার সমানুপাতিক লিখছিলাম কি বলতো? এই যে বিক্রিয়কের যে ঘনমাত্রা, এ এর ঘনমাত্রা আর বি এর ঘনমাত্রার গুণফল। এবং মনে আছে নিশ্চয়ই, যার সামনে যে মূল সংখ্যাটা ঘাত বা পাওয়ার হিসেবে চলে যেত, অনেকটা এরকম ছিল না?
তো তখন কিন্তু তোমাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে পরীক্ষাগারে মাঝে মধ্যে দেখা যায় যে এটার ব্যত্যয় ঘটে, মানে এটা মাঝে মধ্যে এটা হয় না, এরকম হয় না। যেমন ধরো পরীক্ষাগারে করে দেখলা যে বিক্রিয়ার হার সমানুপাতিক হইলো এর ঘনমাত্রা আর বি এর ঘনমাত্রা গুণফল, মানে ওই যে ঘাত যে জিনিসটা দিলে এটা আসে নাই, ধরো এটা পরীক্ষা করে পাইছো, এটা হচ্ছে থিওরিটিক্যালি পাইছো ভরক্রিয়া সূত্র থেকে, আর পরীক্ষা করে তোমরা এটা পাইছো। পরীক্ষা করে যেটা পাই, যেমন এটা পাওয়ার 1 আর এটা 1, কিছু নাই মানে 1, এই পাওয়ার গুলো যোগ করে আমরা যেটা পাই এটাকে এন বলা হয়, এটাকে বিক্রিয়ার ক্রম বলা হয়, রাইট? অ্যাকচুয়ালি মানে পরীক্ষা লব্ধ যেটা পাই সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রম এরকম ছিল, তাই না? তাহলে বিক্রিয়ার ক্রমটা হচ্ছে ভরক্রিয়া সূত্র থেকে যেটা পাই এটা যোগফল না, বরঞ্চ পরীক্ষা করে আমরা যেটা পাই সেইখানে যে ঘাতটা পাই তাদের যোগফলটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। তো এই চিন্তা করলে বিক্রিয়ার ক্রম হইতে পারে অনেক ধরনের, যেমন শূন্য ক্রমের বিক্রিয়া হইতে পারে, শূন্য ক্রম, রাইট? তারপর হইতে পারে হচ্ছে শূন্য ক্রম মানে কি, যেখানে n এর মান হবে 0। এটা কিভাবে পসিবল, তাই তো? মানে এখানে ব্যাপারটা এভাবে পসিবল যে বিক্রিয়ার হারটা এরকম হবে, বিক্রিয়ার হার সমান, তোমরা তো জানো যে সমানুপাতিক চিহ্ন উঠাইলে এটা ধ্রুবক আসে, এটাকে বিক্রিয়ার হার ধ্রুবক কে দ্বারা প্রকাশ করে, এটা আমরা গত ক্লাসে দেখছি। সো বিক্রিয়ার হার ধ্রুবক কে ইনটু, ধরো যদি এরকম হয় যে বিক্রিয়ক আছে এ আর বি, তাদের ঘনমাত্রা ধরো পাওয়ার ঘাত ধরো এক্স আর ওয়াই। সো তোমরাই বলো n সমান 0 কখনো আসা সম্ভব? যখন যখন এক্স আর ওয়াই দুইটাই 0 হবে, রাইট? এক্স ও 0 হবে, ওয়াই ও 0 হবে, তখন এই এক্স প্লাস ওয়াই করলে কত আসতেছে? 0 আসতেছে, তো তখন 0 আসা সম্ভব। তো এই হচ্ছে মোটামুটি কাহিনী। বিক্রিয়া শূন্য ক্রমের যদি হয় এরকম, তারপর হচ্ছে বিক্রিয়া ক্রম যদি 1 হয়, যেমন n সমান 1 চিন্তা করো, যেমন এই সেই এক্সেপশনাল বিক্রিয়াটা নিয়ে আমরা আলোচনা করি যে N2O5, এটা বিযোজন ঘটে কি হয়, 4টা নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হচ্ছে অক্সিজেন হয়। তো এই বিক্রিয়ার হার যদি আমি তোমাদেরকে বের করতে বলি, তোমরা কি বলবো যে বিক্রিয়ার হার আর সমান হচ্ছে, লিখেন ভাই কে লিখেন, তারপর আপনি N2O5 দেন, বিক্রিয়কটা দেন, তার উপরে এই 2 ঘাত বসায় দেন। তোমরা বলো যেহেতু এই বিক্রিয়াটা 1 ক্রমের, সেটার ঘাত কি আমি 2 বসাবো না 1 বসাবো? 1, রাইট? অথচ ভরক্রিয়া সূত্র অনুসারে 2 বসার কথা ছিল, কিন্তু বিক্রিয়াটা যেহেতু 1 ক্রমের, সো 1। এখন তোমরা বলতে ভাই এটা কেমনে বুঝবো যে 1 বসবে না 2 বসবে? এগুলো হচ্ছে পরীক্ষা লব্ধ ফলাফল, এগুলো তোমার বুঝার উপায় নেই, এগুলো তুমি এক্সপেরিমেন্ট চালায় তোমাকে বের করতে হবে। থিওরিটিক্যালি তো বের করলে আসবে 2, রাইট? থিওরিটিক্যালি তো 2, কিন্তু 1 আসবে কখন? এক্সপেরিমেন্টালি, তুমি যখন এক্সপেরিমেন্ট করবা পরীক্ষাগারে তখন। সো এটা আমাদের বোঝার উপায় নেই, এটা আমরা এক্সপেরিমেন্ট চালাইলে দেন বুঝতে পারবো। এইভাবে n এর মান 2 হইতে পারে, যে কোনটা বিক্রিয়ার জন্য 3 হইতে পারে, এগুলো হচ্ছে বিক্রিয়ার ক্রম। যেমন ধরো একটা एग्जांपल দেই, এটা একটা n ধরো কোনটা বিক্রিয়া ক্রম 3, বিক্রিয়াটা এরকম যে 2NO প্লাস হচ্ছে O2 বিক্রিয়া করে হচ্ছে 2NO2। সো এই বিক্রিয়ার যদি আমি বিক্রিয়ার হার, রিঅ্যাকশন রেট বের করি আর, সেটা হচ্ছে K ইনটু নাইট্রোজেন অক্সাইডের ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে অক্সিজেনের ঘনমাত্রা, পাওয়ার বসাবো 2 আর 1। ধরো তো ভাই এটা তো ভরক্রিয়া সূত্র অনুসারে বসাইছেন, হ্যাঁ ভরক্রিয়া সূত্র অনুসারে বসাইছি, বসানোর পরে আমরা দেখলাম যে হ্যাঁ এটা পরীক্ষালব্ধ 3, 2 আর 1 যোগ করো, এই যে 3 আসতেছে, রাইট? সো এটা কিন্তু মিলে গেল, এটা কিন্তু কোনো এক্সেপশনাল না, মানে পরীক্ষালব্ধ যেটা ভরক্রিয়া সূত্রতে কিন্তু তাই আসতেছে। আবার n সমান ধরো 2, এবার রিঅ্যাকশনের কথা আমরা চিন্তা করি, দ্বিতীয় ক্রম, এটাকে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বলে, কারণ কি n এর মান 2, ক্রম কত 2। সো যেমন এটা কখন পসিবল, ধরো হাইড্রোজেন আর আয়োডিন যখন রিঅ্যাকশন করে তখন হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। সো এটার ক্ষেত্রে যদি আমরা রিঅ্যাকশন রেট আর বের করি, কত আসবে? k ইনটু হাইড্রোজেনের ঘনমাত্রা ইনটু আয়োডিনের ঘনমাত্রা। হ্যাঁ, পাওয়ার এখানে মোল সংখ্যা কত? 1, পাওয়ার 1 1 বসাও, তাহলে কত আসে? 1 আর 1 যোগ করলে কত আসে? 2, এই যে 2। তাহলে এই ক্ষেত্রে দেখলাম যে পরীক্ষালব্ধ যেটা আমার ভরক্রিয়া সূত্রতে কিন্তু তাই আসতেছে। সো ব্যতিক্রমটা খুব কম, যেমন এটা ছিল ব্যতিক্রম, যে এটা ছিল ব্যতিক্রম, এখানে ক্রম 1 হওয়ার কারণে এখানে আমরা 1 লিখছি, বাট ভরক্রিয়া সূত্র থেকে 2 আসার কথা ছিল। সো এক্সেপশনাল জিনিসটা খুব কম, বাট নরমালি কি হয়, মিলে যায়, যেমন এখানে মিলে গেছে, তাই না? এখানে হচ্ছে 3 ক্রমের বিক্রিয়া, আবার দেখলাম যে ভরক্রিয়া সূত্র অনুসারেও 3ই আসে, 2 আর 1 3 আসে, এই ক্ষেত্রে দেখলাম যে কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে মোটামুটি বিক্রিয়া ক্রম নিয়ে হালকা পাতলা ধারণা, এবং এই পর্যন্তই তোমাদের বইয়ে দেয়া আছে, তোমরা বই খুলে দেখবা। সীমান্ত বলো। ভাইয়া 0 আর 1 এর একটা বিক্রিয়া দেখাবেন, 0 আর 1 মানে? ওই যে আচ্ছা, ক্রম। বুঝতে পারছি। আচ্ছা কোথায় লিখছিলাম? আচ্ছা এটা দেখো,
তো বিক্রিয়ার হার বিক্রিয়ার ক্রম যখন শূন্য ক্রমের বিক্রিয়া হয়, যেখানে আমরা এন বলতেছি 0। আচ্ছা, এন 0 মানে কি? দেখো, বিক্রিয়ার হার তার মানে এ আর বি হচ্ছে বিক্রিয়ক। সো বিক্রিয়কের ঘনমাত্রার উপরে পাওয়ার বসাইতে হবে 0, আর বি এর উপরে পাওয়ার বসাইতে হবে 0। সো যদি এমন কোনো রিঅ্যাকশন পাওয়া যায়, বই আমি কোনো এক্সাম্পল পাইনি আসলে 0 ক্রমের বিক্রিয়ার কোনো এক্সাম্পল পাইনি, বাট কোন একটা রিঅ্যাকশন যদি এরকম হয় যে যেটার এখন সীমান্ত বলতেছো ভাই আপনি ধরেন লিখেন আপনি একটা বিক্রিয়া, আমি লিখলাম এ বি, এখান থেকে হইলো এ বি। এখন একটা কোশ্চেন আসতেই পারে যে ভাই আর কিছু না হোক এক মোল তো ইউজ হচ্ছেই, সো এখানে তো এক তো হওয়ার কথা, 0 কখন হচ্ছে? তো এটার আনসার দেই, ভরকে সূত্র অনুসারে তো 0 কখনোই হবে না। এটা হচ্ছে পরীক্ষালব্ধ ফলাফল। পরীক্ষালব্ধ ফলাফল হচ্ছে এখানে করে এখানে 0 0 বসানো হয়েছে, বাট ভরকে সূত্র অনুসারে কোনো মোল কি কখনো 0 হইতে পারে? 0 মানে কি? কোনো বিক্রিয়ক নাই। তো এখানে পরীক্ষালব্ধ ফলাফলে বিক্রিয়ক থাকবে না কখন? যখন একটা বিক্রিয়া হবেই না। ধরো তুমি এ আর বি রিঅ্যাকশন দিলা, মানে এরা বিক্রিয়াই করে না। এখন কি হবে বলো? এরা বিক্রিয়াই করে না। এ আর বি তুমি দিলা একটা পাত্রে, এরা রিঅ্যাকশন করে না। তার মানে এখানে এইগুলোকে বিক্রিয়ক ধরে লাভ আছে? বিক্রিয়ক না, বিক্রিয়া যে করেই না সেখানে বিক্রিয়ক কোত্থেকে আসবে? তখন ঘাতটা কি হবে? 0 0 হয়ে যাবে, কারণ তখন কোনো বিক্রিয়ক নাই, বিক্রিয়াই হচ্ছে না। সো বুঝতে পারছো? যখন কোনো রিঅ্যাকশন হবে না, ধর একটা পাত্রে এ আর বি ছেড়ে দিলা, এটা জাস্ট মিশ্রিত অবস্থায় বসে আছে, কোনো রিঅ্যাকশন হচ্ছে না, তখন আমরা এই ধরনের শূন্য ক্রমের বিক্রিয়া পাবো, যেখানে কোনো রিঅ্যাকশনই হচ্ছে না। সীমান্ত বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝছি, পারফেক্ট। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিক্রিয়া ক্রম নিয়ে আলোচনা, বাট আমাদের আজকে মেইন ফোকাসটা আসলে অন্য জায়গায়। আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে বিক্রিয়ার হার বা রেটের উপর। বিক্রিয়ার হার কিভাবে বের করতে হয় সেটা তো আমরা দেখছি, আর সেই হারের উপরে কি কি প্রভাব আছে সেটা দেখবো। সো বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক, প্রভাব বিস্তারকারী নিয়ামকগুলোর উপরে সাথে আমরা এখন পরিচিত হব। একটা বিক্রিয়ার হারের উপর চেঞ্জ করে দিতে পারে এরকম কয়টা নিয়ামক থাকা পসিবল তোমরা কি জানো? আচ্ছা, কয়টা থাকা পসিবল এটা একটু মেসেজ দাও, কি মনে হয়? মানে বিক্রিয়ার রেট তুমি চেঞ্জ করে দিতে পারবা কি কি দিয়ে, মানে কয় ধরনের নিয়ামক থাকতে পারে? মাহবুব বলছো 3 ধরনের, বাকিরা বলছে 3 4 5, পোহা বলছে 4 5, পোহা এবার সেফ খেলে দিছে যে 4 5 দুইটা অপশন থাক, একটা না একটা তো মিলবেই। আর বাকিরা বলতেছে 3। আচ্ছা আমি বলি, বিক্রিয়ার উপরে 4টা থাকে প্রভাব, যেমন একটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা দিয়ে তুমি বিক্রিয়ার, আমি কিন্তু কি বলছি খেয়াল করো, বিক্রিয়ার হার কিন্তু বলছি, তুমি তাপমাত্রা দিয়ে কিন্তু বিক্রিয়ার হার চেঞ্জ করতে পারবা। বিক্রিয়ার স্পিড, হার মানে কি? বিক্রিয়ার স্পিড বাড়াইতে পারবা, কমাইতে পারবা, হ্যাঁ, বিক্রিয়া দ্রুত ঘটাইতে পারবা। একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে চাপ যেটাকে প্রেসার বলে, একটা হচ্ছে ঘনমাত্রা চেঞ্জ করে দিতে পারো তুমি চাইলে। আলটিমেট যেটা তোমরা বলতে পারো নাই সেটা হচ্ছে প্রভাবক। এরা সবাই বিক্রিয়ার হার চেঞ্জ করে দিতে সক্ষম। সক্ষম কিনা বলো? এটা সবাই বিক্রিয়ার হার চেঞ্জ করে দিতে সক্ষম, বিক্রিয়ার স্পিড বাড়াইতেও সক্ষম, কমাইতেও সক্ষম, রাইট? সো এই 4টা জিনিস সম্পর্কে আমাদের গভীরে ঢুকতে হবে, কারণ আমাদের চ্যাপ্টারটার নাম কি তোমরা খেয়াল করছো? রাসায়নিক পরিবর্তন। সো ক্রিয়া বিক্রিয়া নিয়ে আমাদের আলোচনা। সো এই 4টা জিনিস একটা বিক্রিয়ার উপরে প্রভাব রাখতে পারে, কারণ এটাকে প্রভাব বিস্তারকারী নিয়ামক বলে। কি ধরনের প্রভাব রাখে? ধরো বিক্রিয়াটার দ্রুত ঘটাবে, স্লো করে দিবে, এই টাইপের প্রভাব, মানে প্রভাব হচ্ছে রাখতে পারে। সো আমরা প্রথমে যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে তাপমাত্রা কিভাবে প্রভাব রাখতে পারে একটা বিক্রিয়ায়। তাপমাত্রা, সো আমরা এখন তাপমাত্রা নিয়ে আলোচনা করব। সো তোমরাই একটু বলো যে ভাত ফুটাইতে চাচ্ছ, তাপমাত্রা বাড়ায় দিবা না কমায় দিবা? বাড়ায় দিলে তাড়াতাড়ি ফুটে। দুধ গরম দিতে চাচ্ছ, তাড়াতাড়ি তাপমাত্রাটা তাড়াতাড়ি হচ্ছে গরম হয়ে যাবে। তো তাপমাত্রা আমরা কিন্তু বাড়ায় দিই নানান সময়ে, কারণ কি একটা রিঅ্যাকশন ঘটানোর জন্য, রিঅ্যাকশনটা দ্রুত ঘটানোর জন্য আমরা মাঝে মধ্যেই তাপমাত্রাটা বাড়াই দিই। সো এই রিঅ্যাকশনটা দ্রুত ঘটানোর জন্য আমরা যে টেম্পারেচারটা বাড়ায় দিই, সো তখন কেন রিঅ্যাকশনটা দ্রুত ঘটে এটা বোঝার জন্য আমাদেরকে আরেকটা নতুন টার্মের সাথে পরিচিত হইতে হবে, যে টার্ম এর আগে কখনো পাও নাই, কিন্তু গুরুত্বপূর্ণ একটা টার্ম, সেটাকে বলে সক্রিয়ণ শক্তি। প্রত্যেকটা বিক্রিয়ায় একটা সক্রিয়ণ শক্তি থাকে। সক্রিয়ণ শক্তি মানে কি, তাই তো? এটা জানাটা খুবই জরুরি। আর বই এত কঠিন করে লিখছে, আমার কথাটা বোঝার চেষ্টা করো, বই পড়ে তখন মনে হবে যে বইয়ে
শুধু শুধু পেঁচাইছে এরকম মনে হবে। সো ধরো এ আর বি রিয়াক্ট করে এ বি উৎপন্ন করবে। ওকে, এটা একটা রিয়াকশন আমরা ধরে নিলাম। এখন ধরো এ আর বি তো সবসময় রিয়াক্ট করবে না। ধরো এ আর বি চাইলে কি রিয়াক্ট করবে? সবাই কি রিয়াক্ট করে? যে কোনো গ্যাস, এখানে হিলিয়াম ছেড়ে দাও, রিয়াক্ট করবে? করবে না। তার মানে রিয়াক্ট করার কিন্তু একটা প্রবাবিলিটি আছে, একটা রেট আছে, হার আছে, যে কি হারে রিয়াক্ট করবে বা করবে কি না, প্রবাবিলিটি কেমন রিয়াক্ট করার। সো এগুলো ডিপেন্ড করে যেটার উপরে, সেটাকে বলে সক্রিয়ণ শক্তির উপরে। সক্রিয়ণ শক্তি। আজকের লেকচারটা এই কারণেই এত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা যে টার্মটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। এই টার্মটা নিয়ে আমরা অনেক দূর আগাবো, অনেক দূর আগাবো, এই চ্যাপ্টারে অনেক দূর আগায় যাবো শুধু এই সক্রিয়ণ শক্তি নিয়ে। সো এই টার্মটা খুবই জরুরি তোমাদের জন্য। সক্রিয়ণ শক্তি জিনিসটা কি? ধরো এ আর বি রিয়াকশনটা কখন করবে? তোমরা আগে বলো। এ এইখানে, বি এইখানে, কাছাকাছি রেখে দিলা, এটা রিয়াক্ট করবেটা কখন? তোমাদের কি মনে হয় রিয়াক্ট করবে কখন? যখন টাচ লাগবে, সংঘর্ষ হবে এদের মধ্যে, রাইট? নাকি দূরে দূরে বসে থেকে এদের মধ্যে রিয়েকশন হয়ে যাবে? হবে? দূরে দূরে বসে বসে থাকলে হবে? নাকি তাদেরকে রিয়াক্ট করতে হবে, ধাক্কা লাগতে হবে তাদের মধ্যে? তাদের মধ্যে এক ধরনের কলিশন হইতে হবে, সংঘর্ষ হইতে হবে। সংঘর্ষের ফলে তারা বিক্রিয়া করে ফেলবে, একজনের সাথে একজন রিয়াক্ট করবে, তাই না? তো বিক্রিয়া করার পূর্ব শর্ত কি? বিক্রিয়া করার পূর্ব শর্ত হচ্ছে সংঘর্ষ, কলিশন, সংঘর্ষ করতে হবে। তুমি এ আর বি কে ছেড়ে দিলা, এ কে এখানে রাখলা, বি কে এখানে, করবে না রিয়েক্ট করবে? এত দূর থেকে করবে না। একজন একজনের কাছাকাছি এসে ধাক্কা দিবে, তখন ইলেকট্রনের আদান প্রদান হয়ে যাবে, হয় সমযোজী বন্ধন তৈরি করবে অথবা আয়নিক বন্ধন তৈরি করবে, যে কোনো বন্ধন তৈরি করবে। কাছাকাছি আসতে হবে, সংঘর্ষ করতে হবে। এখন একটা পাত্রে যখন তুমি এ আর বি ছেড়ে দিছো, এরা কি পাত্রে স্থির অবস্থায় থাকে? এদের অণুগুলো কি স্থির অবস্থায় থাকে, এক জায়গায় বসেই থাকে, নাকি এরা নড়াচড়া করে, দৌড়াদৌড়ি করতে থাকে? কিন্তু এরা, আমি তোমাদেরকে বলি, ধরো এ আর বি, এ যে বিক্রিয়ক, এই বিক্রিয়কের কিন্তু এনার্জি থাকে, একটা এনার্জি থাকে, শক্তি থাকে। শক্তিটা কি হিসেবে থাকে? বিদ্যুৎ শক্তি হিসেবে, চৌম্বক শক্তি হিসেবে? না, এই শক্তিটা কি হিসেবে থাকে? যান্ত্রিক শক্তি হিসেবে থাকে। যান্ত্রিক শক্তি তো দুই ধরনের, বিভব শক্তি আর গতি শক্তি। এরা কোন হিসেবে থাকে, বিভব শক্তি না গতি শক্তি? এটা হচ্ছে গতি শক্তি হিসেবে থাকে। তার মানে একটা অণুর কিন্তু এনার্জি থাকে, সেই এনার্জিটা অণুর মধ্যে গতি শক্তি আকারে থাকে। আমার কথাটা কি বোঝা গেছে? আর কোনোভাবে থাকে না। একটা অণুর যে এনার্জিটা থাকে সেটা হচ্ছে তার গতি শক্তি, কাইনেটিক এনার্জি হিসেবে থাকে। এখন একটু চিন্তা করো, প্রত্যেকটা অণুর কিন্তু এনার্জি আছে। এনার্জি থাকা মানে তাদের কাইনেটিক এনার্জি আছে। কাইনেটিক এনার্জি থাকা মানে তাদের ভেলোসিটি আছে, কারণ আমরা জানি কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার, ভি লাগে, ভেলোসিটি লাগে। তার মানে প্রত্যেকটা অণুর একটা বেগ আছে। আমার কথা কি বোঝা গেছে? প্রত্যেকটা অণুর যদি শক্তি থাকে তাহলে তার গতিশক্তি সেটা, আর গতিশক্তি মানে তার বেগ থাকবে। প্রত্যেকটা অণুর বেগ আছে, প্রত্যেকটা অণু ছোটাছুটি করতেছে। বেগ থাকা মানে কি? সে কি দাঁড়ায় আছে এক জায়গায়? না, দাঁড়ায় থাকলে তো তার বেগ থাকতো না। সে দৌড়াদৌড়ি করতেছে, প্রত্যেকটা অণু দৌড়াদৌড়ি করতেছে। তাহলে এও দৌড়াদৌড়ি করতেছে, বিও দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াদৌড়ি করতে গিয়ে এরা একজন একজনের সাথে ধাক্কা লেগে যাবে, কারণ তুমি তো একটা পাত্রের মধ্যে ছেড়ে দিছো, পাত্রে তো হাজার হাজার অণু আছে, তো একজনের সাথে একজনের ধাক্কা লাগবেই, এটাই স্বাভাবিক। ধাক্কাটা যখন লাগবে তখনই রিঅ্যাকশনটা হবে। ওকে, সো কাইনেটিক এনার্জির ফলে তারা একজন একজনের সাথে কলিশন করতেছে, কলিশনের ফলে তারা কাছাকাছি আসার সুযোগ পাচ্ছে এবং তাদের মধ্যে রিঅ্যাকশনটা হচ্ছে। কাছাকাছি আসতে হবে, এটা হচ্ছে মেইন কথা। এখন ধরো এ আর বি কে আমি একটা পাত্রে ছেড়ে দিলাম, তো এ আর বি কাছাকাছি আসলো। কাছাকাছি আসলে কি রিঅ্যাকশন ঘটবে? না, এটা একটা মিনিমাম এনার্জি লাগবে, যে এনার্জি নিয়ে একজন একজনকে ধাক্কা দিতে হবে। ওকে, তাহলে মিনিমাম একটা এনার্জি দরকার, মিনিমাম একটা গতিশক্তি দরকার, যেই গতিশক্তির কারণে এরা একজন একজনের সাথে রিঅ্যাক্ট করবে, এ আর বি রিঅ্যাক্ট করে এ বি হবে। আমার কথা কি বোঝা গেছে? একটা মিনিমাম গতিশক্তি দরকার, যার কারণে এরা কাছাকাছি এসে ইলেকট্রন শেয়ার করবে বা আদান প্রদান করবে। যেই মিনিমাম এনার্জিটা দরকার একটা রিঅ্যাকশন ঘটার জন্য, ওই মিনিমাম এনার্জিটাকেই সক্রিয়ণ শক্তি বলা হয় কোন একটা বিক্রিয়ার। তখন এ আর বি রিঅ্যাক্ট করে যখন এবি হচ্ছে, এবি হওয়ার জন্য এ আর বি এর যে ন্যূনতম এনার্জি দরকার, যে ন্যূনতম এনার্জি না হইলে এরা রিঅ্যাক্ট করতে পারতেছে না, ওই ন্যূনতম এনার্জিকে কি বলা হয়?
সক্রিয়ণ শক্তি বলা হয়। এখন এখানে একটা কাহিনী আছে। ধরো এ আর বি কে আমি একটা পাত্রে ছেড়ে দিলাম। এ ছেড়ে দেয়া মানে একমল এ ছেড়ে দেয়া মানে কিন্তু কোটি কোটি এ ছেড়ে দিছি। কত কোটি কোটি চিন্তা করো, অ্যাভোগাড্রো সংখ্যক 6.02 গুণ 10 টু দি পাওয়ার 23 সংখ্যক এ ছেড়ে দিছি একমল ছেড়ে দেয়া মানে। তাহলে একটা পাত্রে কিন্তু আমি কোটি কোটি অণু ছেড়ে দিচ্ছি এ এর, কোটি কোটি অণু ছেড়ে দিচ্ছি বি এর। এরা যখন রিয়াক্ট করতে যাবে, আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে, তোমাদের কি কখনো এরকম চিন্তা হয় নাই যে ভাইয়া আপনি যখন এ আর বি ছাড়লেন 1 মিনিটে দেখা গেল 10 গ্রাম এবি পাইলাম, 10 মিনিট পর দেখা গেল 100 গ্রাম এবি পাইলাম, 1 ঘন্টা পরে এসে দেখলাম 1 কেজি এবি পাইলাম। তার মানে একটা সময় লাগতেছে কিন্তু এবি হওয়ার। মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে শুরুতে যে এবিটা পাইলাম এরা কারা, এরা কোত্থেকে আসছে, এদের পরিচয় কি? আর 1 ঘন্টা পর যারা এবিতে পরিণত হলো এদের পরিচয়টা বা কি? এরা কি এবি না? এরাও তো এবি। তোমাদের মধ্যে কি এই কোয়েশ্চেনটা কখনো আসছে যে প্রথমেই যারা এবিতে পরিণত হলো এরা কারা, আর 1 ঘন্টা পর যারা এবিতে পরিণত হলো এরাও বা কারা? সবাই যদি এবি হয় তাহলে কেউ আগে কেউ পরে কেন পরিণত হচ্ছে? সবাই কিন্তু একসাথে এবিতে পরিণত হচ্ছে না। এই কোয়েশ্চেনটা কি কখনো আসছে তোমাদের মধ্যে? আমার 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 কোয়েশ্চেনটা কি বোঝা গেছে? এ আর বি দিলাম 100টা 100টা, তাহলে 100টাই কেন এবি একসাথে হইলো না? কেন প্রথমে 2টা হইলো? কেন একটা সময় যাওয়ার পরে আমি 100টা এবি পাইলাম? সবাই তো এবি ছিল, তাহলে কেন সবাই একসাথে রিয়্যাক্ট করতে পারলো না? কেন কেউ তাড়াতাড়ি রিয়্যাক্ট করতেছে, কেন কেউ অনেক পরে রিয়্যাক্ট করতেছে? এই আনসারটার উত্তর তোমাকে এই সক্রিয়ণ শক্তি দিয়ে দিবে। কিভাবে দিচ্ছে তাই তো? যারা, হ্যাঁ আদিল বস্তু যারা আগে বিক্রিয়া করবে তারা তাদের আগে পাবো। তো যারা, এই যারা বলতে কারা? সবাই তো এবি এখানে। তাহলে কেন কোন এবি আগে রিয়্যাক্ট করতেছে, কেন কিছু এবি পরে রিয়্যাক্ট করতেছে? এই গ্যাপটা কেন তৈরি হয়? আদিলের কি মনে হয় যে গ্যাপটা কেন তৈরি হয়? কেন সবাই সবাই তো একই রকম, সবাই কোনো এট এ টাইম বিক্রিয়া করতেছে না? তাদের মধ্যে পার্থক্যটা ভাইয়া আমি কোথায়? দেওয়ার সময় দেখা যাবে কিছু আগে দিচ্ছি, যেগুলো ভাইয়া আগে দিব সেগুলো আগে না বিক্রিয়া করে আগে হচ্ছে দিচ্ছি না, আমি একসাথেই দিচ্ছি, ঢেলে দিচ্ছি পুরো একসাথেই দিলাম আমি। আর আমার ছাড়তে কতক্ষণ লাগবে? ধরো 2 এগুলো সেকেন্ডের পার্থক্য, কিন্তু সক্রিয়তা রিয়্যাক্ট বেশি, করবে এগুলো আগে পার্থক্য তো বিক্রিয়া করে। কয়েক ঘন্টা। না, যাদের সক্রিয় শক্তি বেশি, সক্রিয় শক্তি জিনিসটাই তোমার তাহলে ক্লিয়ার হয় না এখন। ব্যাপারটা হচ্ছে নাভিদ বলছে অ্যাক্টিভেশন এনার্জি বেশি থাকে তাদের আগে পাওয়া যায়। নাভিদ তাদের কিছুটা কাছাকাছি চলে গেছে। সক্রিয়তা বেশি, তারা আগে বিক্রিয়া করবে আর কি। আরেকটু ক্লিয়ার করে বললে, যারা আগে রিয়্যাক্ট করতেছে যারা পরে রিয়্যাক্ট করতেছে এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে এনার্জি। সবার এনার্জি সেম না, সবার গতিশক্তি সেম না। আমার পয়েন্টটা বুঝতে পারছো? ধরো হ্যাঁ তুমি 100টা এ ছেড়ে দিছো, সবাই এ, কিন্তু তাদের সবার এনার্জি সেম না। সবার এনার্জি সেম না, এটা পসিবল না। কারো এনার্জি বেশি, কোনো এর এনার্জি কম। আমার পয়েন্টটা বুঝতে পারছো? এখানে একটা কাহিনী ঘটে। কি কাহিনী ঘটে? আমরা খাতায় গিয়ে জিনিসটা দেখাই, তাহলে তোমাদের পুরো ক্লিয়ার হয়, তোমরা জাস্ট কল্পনা করতে পারো যে কি হচ্ছে একটা রিঅ্যাকশনে। তো ধরো এখানে আমি অনেকগুলো এ বি ছেড়ে দিলাম, এই গোলগুলো হচ্ছে এ আর এগুলো হচ্ছে বি। ওকে, এখন এদের মধ্যে যখন রিয়্যাক্ট ঘটবে, সো এই রিয়্যাক্ট করার জন্য যে সক্রিয়ণ শক্তির ইংলিশ নাম কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি, নাভি যেটা মেসেজ করছে রাইট, অ্যাক্টিভেশন এনার্জি। সো আমাদের রিয়্যাক্ট করার জন্য যে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি দরকার, আমরা ধরে নিচ্ছি সেই এনার্জি দরকার হচ্ছে 100 জুল, ধরে নিচ্ছি। যদি এরকম না, মানে এনার্জিটা এরকম হয় না, বাট আমি ধরে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য যে এরা একজন একজনের সাথে রিয়্যাক্ট করবে কখন? যদি এদের ন্যূনতম দুইজনের এনার্জি যদি ন্যূনতম 100 জুল থাকে। আমার কথাটা বুঝছো? এখন এইখানে এক একজনের এনার্জি কিন্তু এক এক রকম, সবাই এ, এই গোলগুলা সব কিন্তু এ, রাইট? গোলগুলা সব এ আর এগুলো হচ্ছে সব বি। ওকে, এখন ধরো এইটার এনার্জি হচ্ছে 110 আর এটার এনার্জি হচ্ছে 110, এটার এনার্জি 10, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90। এখন তোমরা বলো এখানে রিঅ্যাকশনটা কার মধ্যে কার ঘটবে? এই দুটো রিঅ্যাকশন ঝটপট ঘটে যাবে না? ঘটবে কিনা? কেন ঘটবে? কারণ এর হচ্ছে এনার্জি 110, এরও 110, আর বিক্রিয়া করার জন্য যে সক্রিয়ণ শক্তি দরকার, ন্যূনতম শক্তি দরকার, এটা হচ্ছে 100 জুল। এদের কিন্তু রিঅ্যাকশনটা হয়ে গেল। রিঅ্যাকশনটা হবে না কার? এটার সাথে এই যে এইটার। আচ্ছা আমি কি ভুল লিখছি?
আচ্ছা এই যে এটা হচ্ছে 90 ধরো, তাহলে এই 90 এর সাথে এটা রিঅ্যাকশন কিন্তু ঘটবে না। কেন ঘটবে না? কারণ এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90, অথচ তাদের রিঅ্যাক্ট করার জন্য ন্যূনতম এনার্জি দরকার কত? 100। তার মানে ন্যূনতম এনার্জি তো তারা পূরণ করতে পারে নাই, তার হচ্ছে 90, তার রিঅ্যাক্ট করার জন্য দরকার 100। তার মানে সে কিন্তু রিঅ্যাক্ট করতে পারতেছে না। এখন তাহলে হবেটা কি? তাহলে কি এ কখনোই রিঅ্যাক্ট করতে পারবে না? এ কি অক্ষম? মানে সে কি কখনোই রিঅ্যাকশন করতে পারবে না? সে কি এভাবেই সারা জীবন থাকবে মানে মুক্ত অবস্থায়? না, ব্যাপারটা হচ্ছে যে তার হইতে পারে যে তার এনার্জি 90 এনার্জির কি হিসেবে থাকে? তার মধ্যে গতিশক্তি হিসেবে থাকে। তার মানে হইতে পারে তার এনার্জি 90, সে রিঅ্যাক্ট করতে পারতেছে না, বাট সে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। এটা নিয়ে কি কারো সন্দেহ আছে? সে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে পুরো পাত্রে। সে পারতেছে না রিঅ্যাক্ট করতে, বাট সে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে 90 এনার্জি নিয়ে, 90 গতিশক্তি নিয়ে। এখন দৌড়াদৌড়ি করতে গিয়ে কি হবে? সে রাস্তায় অনেকের সাথে ধাক্কা খাবে, সে তো পাগলের মতো ছুটতেছে এটা এনার্জি নিয়ে, 90 এনার্জি নিয়ে। তার রিঅ্যাকশন করাটা জরুরি, দরকার। সে যখন রাস্তায় দৌড়াদৌড়ি করতেছে, সে ধাক্কা খাবে, অন্য এর সাথে, অন্য বিয়ের সাথে ধাক্কা খাবে, সংঘর্ষ ঘটবে। সংঘর্ষের ফলে তার এনার্জি আরো বেড়ে যাবে, সে আরো এক্সাইটেড হয়ে যাবে। যত বেশি সংঘর্ষ তত বেশি গতিশক্তি প্রাপ্ত হবে, সে তত বেশি এনার্জি লাভ করবে সে। তাহলে তার এনার্জি হচ্ছে 90, সে রিঅ্যাক্ট করতে পারতেছে না। তার পাশের জন রিঅ্যাক্ট করে চলে গেছে, খেয়াল করছো? তার পাশের জন কিন্তু চলে গেছে, 110 ছিল এনার্জি, সে কিন্তু রিঅ্যাক্ট করে ফেলছে, অথচ সে পারতেছে না। তো তার কিন্তু সংঘর্ষ ঘটতেছে, সংঘর্ষ ঘটার কারণে তার এনার্জি 90 থাকবে না, 92 হবে, 94 হবে, 96 হবে, 99 হবে, একটা সময় 100 হবে। যেই না তার এনার্জি 100 হবে, তখনই সে রিঅ্যাকশন করে ফেলবে। তোমরা কি খেয়াল করছো? তার বন্ধু কিন্তু আগে রিঅ্যাকশন ঘটাই ফেলছিল, আর সে 90 থেকে 100 এনার্জি গেইন করা পর্যন্ত সে রিঅ্যাকশন করতে পারে নাই। যখন তার 100 হইলো, তখন কিন্তু সে রিঅ্যাক্ট করলো। এই যে এখানে একটা টাইম গ্যাপ তৈরি হচ্ছে, যেটা আমি একটু আগে এক্সাম্পলে বলছিলাম না যে কাউকে দেখতেছো তুমি, এখনই রিঅ্যাক্ট হচ্ছে, 1 ঘন্টা পরে এসে দেখলে আরো কিছু রিঅ্যাক্ট করছে। তো এরা কারা যারা 1 ঘন্টা পর রিঅ্যাক্ট করলো? এরা হচ্ছে এরাই যারা অক্ষম ছিল, যারা 90 নিয়ে বসেছিল, যাদের 100 করার জন্য সংঘর্ষ করার প্রয়োজন ছিল। সংঘর্ষ করতে করতে এরা একটা সময় নষ্ট করে ফেলছে। এই যে 90 থেকে 100-তে এনার্জি নিয়ে আসার জন্য এদের যে সংঘর্ষ করার দরকার, এই সময় তারা অনেক সময় নষ্ট করে ফেলছে, লাইক আধা ঘন্টা। আধা ঘন্টা বসে সে সংঘর্ষ করতে করতে তার এনার্জি সে 90 থেকে কোথায় নিয়ে আসলো? 100-তে নিয়ে আসলো। আর তখনই সে রিয়াকশনটা করলো সে তখনই। এই যে আধা ঘন্টা সময় তার লাগলো, এই আধা ঘন্টা আমার মনে হয় যে বিক্রিয়াটা আধা ঘন্টা ধরে চলতেছে। আধা ঘন্টা পরও আমি বিক্রিয়া পাচ্ছি, উৎপাদ পাচ্ছি। আমার পয়েন্টটা বুঝতে পারছো? আচ্ছা, এবার আমি চাচ্ছি যে রিয়াকশনটা অনেক দ্রুত ঘটুক। আমার হাতে সময় নাই, আমি চাচ্ছি রিয়াকশনটা অনেক দ্রুত ঘটুক। অথচ ওই যে পরমাণু যার 90, তার 100 হইতে লাগবে আধা ঘন্টা। এখন আমার কি করার থাকতে পারে? সীমান্ত বল, আমার কি করার থাকতে পারে যে আমি আর 30 মিনিট ওয়েট করতে চাচ্ছি না, তাকে দিয়ে জোর করে রিয়াক্ট করাতে যাচ্ছি। সো আমি কি করতে পারি? বলো, কেউ বলো, প্রভাত বলো, কি মনে হয়? তার গতিশক্তি বৃদ্ধি করে দিব, তাহলে তাড়াতাড়ি সংঘর্ষ হবে। That's the point. তার মানে আমি বাইরে থেকে তাপমাত্রা দিতে পারি, আমি বাইরে থেকে কি দিব? হিট দিব, হিট এনার্জি দিব। এই হিট এনার্জিটা ওই 90 যে যার ছিল সে গ্রহণ করবে। গ্রহণ করে ধরো 10 গ্রহণ করলো, তাহলে তার হয়ে যাবে 100। সে কি হারে? সে কি হিট আকারে গ্রহণ করবে না, সে হিটটাকে গতিশক্তিতে রূপান্তর করবে। আমি কিন্তু একটু আগে বলছি প্রত্যেকটা অণুর শক্তি কিন্তু গতিশক্তি হিসেবে থাকে। তুমি দিলা হিট, সেটা সে নিয়ে এক্সাইটেড হবে, তার গতিশক্তি সে আরো বাড়াবে, সে আরো জোরে জোরে দৌড়াদৌড়ি করবে, তার আরো বেশি বেশি সংঘর্ষ করবে। যেখানে সে আগে আধা ঘন্টায় 10টা সংঘর্ষ করতো, এখন সে আধা ঘন্টায় 100টা সংঘর্ষ করতেছে। তাহলে বলো, তার 90 থেকে 100-তে যাইতে কি খুব বেশি সময় দরকার? এখন তার সংঘর্ষের হার বেড়ে গেল না? মানে আমি তাপমাত্রা দিয়ে, বাইরে থেকে তাপ দিয়ে তাকে এক্সাইটেড করে তার সংঘর্ষের রেট বাড়ায় দিলাম। অনেক অনেক বেশি ছোটাছুটি করতেছে সে, অনেক বেশি সংঘর্ষ করতেছে, ফলে অনেক তাড়াতাড়ি সে সক্রিয় শক্তি লাভ করতে পারবে। 90 থেকে অনেক দ্রুত সে 100-তে চলে আসতে পারবে। সো আগে যেখানে আমার আধা ঘন্টা ওয়েট করে থাকতে হইতো, এখন আমার সেখানে আধা ঘন্টা ওয়েট করার দরকার নাই। এখন আমি 10 মিনিট ওয়েট করলে দেখতেছি সে বিক্রিয়া করে ফেলতেছে। এইভাবে একটা বিক্রিয়ার স্পিড আমরা বাড়ানোর জন্য বাইরে থেকে এইভাবে তাপমাত্রা বা তাপ দিতে পারি। তাতে করে কি হয়? যেই সব অণু এখনো সক্রিয় শক্তি প্রাপ্ত হয় নাই, তাদেরকে আমি হেল্প করতে পারি যেন তারা অনেক দ্রুত সক্রিয় শক্তি প্রাপ্ত হয় এবং অনেক দ্রুত যেন রিঅ্যাক্টটা করে ফেলতে পারে।
বলো, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলো এবার। তোমরা কি জিনিসটা বুঝতে পারতেছো যে কি হচ্ছে কাহিনীটা? কাহিনীটা হচ্ছিল যে হ্যাঁ, সে নিজে নিজে না, ব্যাপারটা এরকম না যে সে কখনোই রিয়াক্ট করবে না, করবে, কিন্তু তার একটা সময় লাগতেছিল। 90 থেকে 100-তে যাইতে তার একটা সময় লাগতেছিল, কারণ সে অনেক আস্তে ছোটাছুটি করতেছিল, তার সংঘর্ষ অনেক কম হচ্ছিল, ফলে একটু একটু করে এনার্জি বাড়তেছিল। আমি বাইরে থেকে হিট দিয়ে তার এনার্জি বাড়ার হারটা বাড়ায় দিলাম, তার সংঘর্ষের হারটা বাড়ায় দিলাম, ফলে রিঅ্যাকশনটা অনেক দ্রুত ঘটলো। এইভাবে আমরা তাপমাত্রা বাড়ায় দিয়ে আমরা একটা বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারি, তাড়াতাড়ি করতে পারি, স্পিড বাড়ায় দিতে পারি। ওকে, তাহলে এক কথায় উত্তর কি? তাপমাত্রা বাড়াইলে কি হয়? বিক্রিয়ক অণুগুলো অনেক দ্রুত সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হয়। সক্রিয়ণ শক্তির মান আমি বাড়াচ্ছিও না, কমাচ্ছি। তোমাদের কি একটাবারও বলছি যে 100 সক্রিয়ণ শক্তি 100 বাড়ছে বা কমছে, এটা বলছি না। সক্রিয়ণ শক্তি কিন্তু ফিক্সড, সেটাকে আমার কিছু করার নেই। আমি যেটা করতেছি, বাইরে থেকে তাপ দিয়ে জাস্ট অণুগুলোকে হেল্প করতেছি যেন সে খুব দ্রুত সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হয়। ওকে, আচ্ছা, আবিদা বলছো সক্রিয়ণ শক্তি নিয়ে আরেকটু বলতে। আচ্ছা, সক্রিয়ণ শক্তি নিয়ে অবশ্য আরো ডিসকাস করার আছে। ব্যাপারটা হচ্ছে এখানে আমি এ বি দিলাম, এ দিলাম হচ্ছে 100টা, বি দিলাম হচ্ছে 100টা, 100টা। কারণ এদেরকে দিয়ে আমি রিঅ্যাক্ট করাতে চাচ্ছি। এখন এ 100টার এক একজনের তো এক এক রকম শক্তি, তাই না? এটা তো তোমাদেরকে আগে বলছি, এক একজনের এক এক রকম গতিশক্তি। আমি ধরে নিচ্ছি এদের গড় গতিশক্তি হচ্ছে 80, আর এদের গড় গতিশক্তি হচ্ছে ধরো 80 বা 70, যাই ধরো না কেন, ধরে নিলাম 80, তোমাদেরকে বোঝানোর জন্য সেম ধরলাম। অথচ এটা রিঅ্যাক্ট করার জন্য, এটা কিন্তু গড়, কারণ আমি আবার বলছি সবার কিন্তু সেম হয় না। আমি যে এই যে 80 যেটা ধরলাম যে 100 জনের এনার্জি 80 করে, এটা গড়, কিন্তু এভারেজ এনার্জি হচ্ছে 80। অথচ এদের রিঅ্যাক্ট করার জন্য এনার্জি দরকার হচ্ছে ধরো 110 জুল, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি। তার মানে এ আর বি রিঅ্যাক্ট করবে কখন? যখন তারা এই এনার্জিটা প্রাপ্ত হবে, 110 জুল এনার্জিটা লাভ করবে। তো আমি যে 100টা এ ছাড়লাম এখানে, তার মধ্যে তাদের গড় এনার্জি হচ্ছে 80, আর তাদের গড় এনার্জি হচ্ছে গড় এনার্জি 80 জুল। এখন তোমাদের উপর থেকে মনে হইতে পারে ভাই তাহলে তো কেউই রিঅ্যাক্ট করলো না, প্রথমে আপনি যখন ছাড়লেন শুরুতে কোনো রিঅ্যাক্ট করলো না। তোমাদেরও কি তাই মনে হয়? তোমাদের কি এটাই মনে হয় যে আমি যখন দিব কারোই রিঅ্যাক্ট হবে না? কারণ এদের এভারেজ হচ্ছে 80, এদের 80, আর অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে 110। আসলে শোনো, এটা তো এভারেজ এনার্জি, সবার তো আর 80 না, কারো থাকবে 70, কারো থাকবে 110, কারো থাকবে 50, কারো থাকবে 120। আমার কথাটা বুঝতে পারছো? আমি যেটা লিখছি এটা তো এভারেজ, সবার তো আর সেম না, সবাই তো আর 80 না। তো কারো কারো তো 110 আছে, কারো কারো তো 120 আছে। তো এরা তো সক্রিয় শক্তি প্রাপ্ত অবস্থাতেই আছে শুরুতেই। সো এরা কিন্তু শুরুতে রিঅ্যাক্ট করা শুরু করে দিবে, এরা কোনো অপেক্ষাই করবে না, এরা শুরুতেই রিঅ্যাক্ট করে ফেলবে। এই যে 110-এর যে এ আর 120-এর এ, এরা কিন্তু রিঅ্যাক্ট করে এবি বের করে নিয়ে আসবে। তার মানে আমি বিক্রিয়ক দেওয়ার সাথে সাথে কিছু রিঅ্যাকশন কিন্তু দেখতে পাচ্ছি, আমি দেখলাম যে রিঅ্যাকশন শুরু হয়ে গেছে, কিন্তু এট এ টাইম সবাই এবি তে পরিণত হয় নাই। মানে আমি দেখতেছি যে আস্তে আস্তে হচ্ছে। মানে প্রথমে ধরো এ হইলো, তারপর যে 80, সে একটা পর্যায়ে সংঘর্ষ করতে করতে সে 110 হবে, রাইট? 110 হবে, তারপর সে রিঅ্যাক্ট করবে, রাইট? এরপরে সে রিঅ্যাক্ট করবে, এরপর সে রিঅ্যাক্ট করবে। তার মানে রিঅ্যাকশন কিন্তু হচ্ছে, টাইম বাই টাইম হচ্ছে। হ্যাঁ, কেউ আগে হচ্ছে, কেউ পরে। শুরুতে আমি দেখছি যে এরা রিঅ্যাকশন করে এবি তৈরি করতে, এরপর সে করবে, এরপর সে করবে 70, তারপরে যে 50-এ সে করবে। তাহলে একটা সময় লাগতেছে, কিন্তু সম্পূর্ণ রিঅ্যাকশনটা ঘটতে একটা সময় লাগতেছে। এখন এই 80 যে তার 110-এ যাইতে কিন্তু একটা সময় লাগতেছিল, এই সময়টাকে কমায় নিয়ে আসার জন্য আমি বাইরে থেকে হিট দিছি, তাপমাত্রা দিছি। তাতে করে কি হবে, যে যার এনার্জি 80, সে তখন আরো বেশি জোরে ছোটাছুটি করবে আমার হিট পেয়ে, সে অনেক তাড়াতাড়ি 80 থেকে 110-এ যাইতে পারবে। তো 80 থেকে 110 যেন অনেক দ্রুত যাইতে পারে, এই কারণে আমি বাইরে থেকে তাপমাত্রা দিচ্ছি, আর কিছুই না। আমি বাইরে থেকে তাপমাত্রা না দিলেও সে 80 থেকে 110-এ যাইতো, কিন্তু সময়টা বেশি লাগতো। সীমান্ত বলো।
ভাইয়া আপনি তো বললেন যে এই তাপমাত্রাটা যে আমরা বাড়িয়ে দিই তখন এনার্জিটা বেড়ে যাবে আর এই বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে আর কি। তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ দিলে বিক্রিয়ার হারটা কমে যায়, তো আমরা এখনো ওইখানে এটা উপমুখী কিভাবে কাজ করে? হ্যাঁ, পারফেক্ট কোয়েশ্চেন। আমরা একমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করতেছি। একমুখী বিক্রিয়ার নিয়ামক হচ্ছে 4টা। আসলে তোমরা যারা যারা 3টা আনসার দিছিলা তোমাদের আনসার ঠিক ছিল, আমি বলি নাই তখন। সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে, যে বিক্রিয়া সাম্যাবস্থায় চলে গেছে, সাম্য বা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে নিয়ামক হচ্ছে 3টা। আসলে তোমরা ঠিকই বলছিলা, কিন্তু তোমরা এটা ক্লিয়ার করতে পারো নাই। সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে নিয়ামক হচ্ছে 3টা। একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে ঘনমাত্রা। প্রভাবকের কোনো প্রভাব নাই সাম্য বিক্রিয়ায়। তো আমরা সাম্য বিক্রিয়া নিয়ে এখন আলোচনাই করতেছি না, আমরা আলোচনা করতেছি একটা একমুখী বিক্রিয়া নিয়ে, যার উপরে 4 ধরনের প্রভাব থাকতে পারে: তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, প্রভাব। এখন সীমান্ত যেটা বলছো যে তাপ উৎপাদী বিক্রিয়া, হ্যান ত্যান, এগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। নর্মাল বিক্রিয়া কিন্তু তাপমাত্রা দিলে স্পিড বাড়বে। সীমান্ত বুঝতে পারছো? তো আমরা এখনো সাম্য জি ভাইয়া। বিক্রিয়ায় আসি নাই। সাম্য বিক্রিয়া নিয়ে আমাদের নানান ডিসকাশন আছে। আমরা সাম্য বিক্রিয়া নিয়ে অনেক দূর আগাবো, ভরকিয়া সূত্র, হ্যান ত্যান, এই সেই নানান কিছু দেখবো। কিন্তু আপাতত আমরা একমুখী বিক্রিয়ার যে 4টা নিয়ামক, এগুলো নিয়ে আলোচনা করতেছি: তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, প্রভাব। সো একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা দিলে অলওয়েজ বিক্রিয়ার সামনের দিকেই আগাবে, মানে বিক্রিয়ার হার বাড়বে। বুঝতে পারছো? জি ভাইয়া তোমাদের কারো কোনো বুঝছি। কোয়েশ্চেন থাকলে করতে পারো, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। সক্রিয়ণ শক্তি নিয়ে কি কনফিউশন আমি দূর করতে পারছি নাকি এখনো কনফিউজড হইলে বলো, আমি ক্লিয়ার করে দিব, নো প্রবলেম। তাহলে দেখো, যার 80 ছিল সে কিন্তু এই 80 এনার্জি নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করতেছিল, সংঘর্ষ করতেছিল, করে করে 80 থেকে তার যত কলিশন ঘটবে তত তার এনার্জি বাড়বে। একটা কথা মাথায় রেখো, যত কলিশন তত এনার্জি বাড়বে, তাই না? যত তুমি একজনের সাথে যত তর্ক করবা তত কিন্তু রাগ বাড়বে তোমার, আর যত রাগ বাড়বে তুমি তত আরো ঝগড়া করবা, যত ঝগড়া করবা তত রাগ বাড়বে। ব্যাপারটা পরিপূরক, ব্যাপারটা হচ্ছে পরিপূরক। তার মানে 80 থেকে এই 110-এ সে কিন্তু যাচ্ছিল, নিজে নিজেই যাচ্ছিল, কিন্তু আমি কি করলাম, বাইরে থেকে একটা তাপমাত্রা দিয়ে তাকে হেল্প করলাম আরো দ্রুত নিয়ে যাওয়ার জন্য 80 থেকে 110-এ। এটাই হচ্ছে তাপমাত্রার প্রভাব। তো তাপমাত্রার প্রভাবটা বোঝার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। So, ভাইয়া মিউট। হ্যান্ড রাইজ করো। আচ্ছা সরি, আমার একটা কল চলে আসছিল। এখন তো ক্লিয়ার শুনতে পাচ্ছ তাই না? জি ভাইয়া পারফেক্ট। তো আমি যেটা বলতেছিলাম, একটা বিক্রিয়ার হার বাড়ানোর জন্য আমার তাপমাত্রা দেওয়াটা জরুরি, আর এটা তাপমাত্রা কিভাবে বিক্রিয়ায় কাজ করে এটা বোঝার জন্য আমার সক্রিয়ণ শক্তিটা জানার দরকার ছিল। সো আমরা এতক্ষণ ধরে সেই সক্রিয়ণ শক্তিটা জানতেছিলাম, এটা বোঝার চেষ্টা করতেছিলাম যে তাপমাত্রাটা আসলে কি কাজ করে এখানে কি। আচ্ছা, এবার তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমি এগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। কে কি কোশ্চেন দিচ্ছে একটু দেখি। আচ্ছা, দেয়া বলছো ভাইয়া যদি সবার এনার্জি সেম হয় তখন তাপ দিয়ে কি সংঘর্ষ, হ্যাঁ সংঘর্ষ করালে সবগুলোর এনার্জি কি এট এ টাইম বাড়বে, মানে 100তেই একসাথে আপগ্রেড পরিণত হবে? হ্যাঁ, যাদের এনার্জি সেম তারা তারা হচ্ছে, এটা এখানে অবশ্য সম্ভাবনার একটা ব্যাপার আছে, প্রবাবিলিস্টিক একটা কাহিনী আছে। সো ওইদিকে যদি না যাই তাহলে আমি এটা তোমাকে বলতে পারি যে যাদের এনার্জি সেম, ধরো 80, আরেকজনের এনার্জি 80, সো আমি যদি বাইরে থেকে তাপ দিই দুজনে একই সময়ই আসলে সক্রিয় শক্তি প্রাপ্ত হবে, একই সময়ে। হ্যাঁ, এটা বলা যায়, যদি এখানে প্রবাবিলিস্টিক কথাবার্তা আছে, ওইদিকে আমি না যাই। তারপর বলছো ভাই যদি সবার এনার্জি সেম হয় তখন তাপ দিলে তাপ দিয়ে সংঘর্ষ করালে সবগুলোর এনার্জি, আচ্ছা এটা এক কোশ্চেন দুইবার করছো আই থিঙ্ক। আচ্ছা, আবিদা মনে হয় বলছো, হ্যাঁ আবিদা বলছো হচ্ছে সক্রিয় শক্তির সংজ্ঞাটা ক্লিয়ার হয় নাই। আচ্ছা আমি এখন বইয়ের সংজ্ঞাটা বলি, হ্যাঁ তোমরা বইয়ের সংজ্ঞাটা দেখো, সক্রিয় শক্তি নিয়ে বই কি বলছে, একটা মিনিট। আচ্ছা, বইয়ের সংজ্ঞাটা হচ্ছে কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন বিক্রিয়ার বিক্রিয়কের একটি অংশ পারস্পরিক আণবিক সংঘর্ষ দ্বারা বা অন্য কোনো উপায়ে বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ অধিক শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে তাকে ওই বিক্রিয়ার সক্রিয় শক্তি বলে। খুব পেঁচাইছে, আমি আবার বলি, কোন নির্দিষ্ট তাপমাত্রায়, একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোন বিক্রিয়ার বিক্রিয়ক যারা মানে যারা রিয়াক্ট করবে তাদের একটি অংশ পরস্পরের আণবিক সংঘর্ষ দ্বারা মানে কলিশন দ্বারা বা অন্য যে কোনো উপায়ে বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ অধিক শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে তাকে ওই বিক্রিয়ার সক্রিয় শক্তি বলে।
মানে বইয়ে এটাই বলছে যে ধরো কোন একটা বিক্রিয়া ঘটানোর জন্য তুমি এ দিলা আর বি দিলা, তো এ আর বি এর কিন্তু একটা গড় শক্তি থাকবে। ধরো গড় শক্তি হচ্ছে 80 আর বি এর গড় শক্তি হচ্ছে ধরো 70। সো গড় শক্তির কারণেই তারা রিয়াকশন করতে পারে না। রিয়াকশন করার জন্য অতিরিক্ত যে এনার্জিটা দিতে হয় সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। গড় শক্তি তো থাকবেই, একটা এনার্জি, একটা এ আর বি দিচ্ছে, তাদের তো গড় এনার্জি থাকবে। যেমন এখানে আমি ধরে নিয়েছিলাম যে 110 জুল এনার্জি দরকার, যেখানে এভারেজ এনার্জি আমি ধরে নিয়েছিলাম হচ্ছে কত ধরে নিয়েছিলাম 80। তার মানে 80-র কারণে কিন্তু সে রিয়াক্ট করতে পারে নাই। সো এই গড় শক্তি তো 80, কিন্তু যাদের পার্সোনাল এনার্জি হচ্ছে 80-র চেয়ে অনেক বেশি, লাইক 110, তারা রিয়াক্ট করে ফেলতে পারতেছে। সো যে এনার্জির কারণে তারা রিয়াক্ট করে ফেলতেছে ওই এনার্জিকে বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি। তোমাদের কার কোনো কোশ্চেন আছে? জাস্ট তোমরা রিয়েলিস্টিক চিন্তা করো, তাহলে তোমাদের কাছে ডেফিনিশনটা ইজি মনে হবে। ডেফিনিশনটা আমি বুঝাই দিলাম, কিন্তু আমি যে বলছি এইভাবে ডেফিনিশনটা মিলায়ও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আকার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, হ্যাঁ সাকিব বলো। ভাইয়া ওই যে একটা বিক্রিয়া লেখছেন না, এখানে 110 যে লেখছেন, ওইটা কি সক্রিয়ণ শক্তির মান? না, সক্রিয়ণ শক্তি এটা তো বোঝানোর জন্য লিখছি। ব্যাপারটা হচ্ছে যে ধরো ধরো আমি এ দিলাম, এখন এক একজনের এ দিলাম 100টা, এখন এক একজনের এক এক এনার্জি। তো তাদের যখন আমি এভারেজ বের করলাম, এভারেজ ধরো বের হইলো হচ্ছে 20 এনার্জি বের হইলো। এখন সবার তো আর 20 না, তো কারো কারো হচ্ছে এনার্জি অনেক বেশি, 20-এর চেয়ে অনেক বেশি, কারো 20-এর চেয়ে অনেক কম। তো দেখা গেল যে কারো কারো এনার্জি 60 আছে, এখানে এভারেজ তো 20, তো কারো কারো আসে 60। তো যাদের 60 দেখা গেল যে খেয়াল করে যে তারা রিয়াক্ট করে ফেলতেছে, যাদের 40, 30, 20 এরা রিয়াক্ট করতে পারতেছে না। তো তখন আমরা কি বলতেছি যে অতিরিক্ত কতটুকু এনার্জি দরকার? এভারেজ এনার্জি হচ্ছে 20 আর রিয়াক্ট করতেছে হচ্ছে 60 এনার্জিতে গিয়ে। তার মানে অতিরিক্ত এভারেজ এনার্জির চেয়ে অতিরিক্ত আর কত এনার্জি লাগতেছে? 40, কারণ 20 আর 40-এ 60। তার মানে কেউ কেউ রিয়াক্ট করে ফেলতেছে, যারা পারতেছে না অন এন এভারেজ তাদের আরো কত এনার্জি দরকার? 40। তো যে এনার্জিটা অতিরিক্ত দরকার রিঅ্যাকশনের উপযুক্ততা অর্জন করার জন্য, সেই এনার্জিটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। দিয়া বলো, দিয়া বলো। ভাইয়া আমরা যদি দুইটা নেই, যে এ আর বি, আর এ আর বি এর প্রত্যেকটা কণার যদি এনার্জি সেম থাকে, যেমন 80 জুল যদি থাকে, আর সক্রিয়ণ শক্তি যদি হয় 100 জুল, এখন আমি যদি তাপ প্রয়োগ করে ওইগুলার মধ্যে কলিশন ঘটাই, তাহলে কি আচ্ছা, মানে একটা সবগুলা কনফিউশন কণার মনে হয় কি? আমি ঘটাই ফেলছি তোমাদের। আমি উদাহরণ দিতে গিয়ে তোমাদেরকে একটা জায়গায় কনফিউজ করে দিচ্ছি, আমার মনে হচ্ছে এটা। সেটা হচ্ছে 80 হচ্ছে তাদের এভারেজ এনার্জি। আমি আমি মনে হয় এটা ক্লিয়ার করে বলতে পারিনি, আমি মনে হয় পেঁচায় ফেলছি। 80 হচ্ছে তাদের গড় এনার্জি, তুমি যেটা বললা সবার এনার্জি ধরে নিলাম 80। তুমি বলতেছো যে সক্রিয়ণ শক্তির জন্য দরকার 110 বা 120, তো তখন তাদের মোট এনার্জি হবে কিন্তু 200। তার মানে এভারেজ 80, তাদের যাইতে হবে হচ্ছে 200-তে, তো অতিরিক্ত কত দরকার? আরো 120। ওই 120টাকে সক্রিয়ণ শক্তি বলে। ওকে, আমি এটা মনে হয় উল্টো বলে ফেলেছিলাম তোমাদেরকে আগে, এখন আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে সবার। হ্যাঁ দেয়া বলো, এখন তোমার কোশ্চেনটা বলো। ভাইয়া মানে ওইটা বলতেছিলাম যে সবগুলা কণারই যদি এনার্জি 80 থাকে, আর আমার সেম থাকে। সক্রিয়ণ শক্তি যদি 100 জুল হয়, আর ওকে, আমি যদি তাপ প্রয়োগ করে মানে কণাগুলোর এট এ টাইম মধ্যে রিয়েক্ট করবে। সংঘর্ষ ঘটায় যদি আমি ওগুলাকে 100 জুল করতে চাই, তাহলে কি হ্যাঁ, মানে সবগুলা কণারই কি একসাথে 100 জুল হবে, নাকি একসাথে একটা 100 আগে জুল হবে, পরে হবে? একসাথেই 100 জুল হবে, এবং একসাথেই এট এ টাইম তুমি সব পাবা। আর বাস্তবতা কি মানে বলে? একবারেই সবগুলো উৎপাদ পাওয়া যাবে? একবারে সব পাবা। এখন বাস্তবতা কি বলে? তুই কি বাস্তবে পাবা? ইম্পসিবল, ইম্পসিবল। সবগুলো পরমাণুর গতিশক্তি হুবহু সেম, ইম্পসিবল। কারণ একজন একজনের সাথে এক একভাবে সংঘর্ষ করতেছে। সো কারোর সাথে কারো এনার্জি কখনোই মিলবে না। হ্যাঁ, দু চার জনে মিলবে, কিন্তু সবাই সেম হবে এটা পসিবলই না। কারণ রিঅ্যাকশনটা কিন্তু প্রবাবিলিস্টিক একটা ঘটনা, মানে প্রবাবিলিটি দিয়ে এটা ক্যালকুলেট করা হয়। সবার কিন্তু সেম হারে রিঅ্যাক্ট মানে সংঘর্ষ ঘটবে না। যদি সবার সেম হারে সংঘর্ষ ঘটবে না, সবার এনার্জিও সেম থাকবে না। কারণ আমরা জানি সংঘর্ষের উপরে কিন্তু গতিশক্তি নির্ভর করে। যত বেশি সংঘর্ষ তত বেশি গতিশক্তি।
ওকে, সো সংঘর্ষ যেহেতু সেম হারে ঘটতেছে না, সো কারো তুমি তুমি এটা থিওরিটিক্যালি বলতে পারো, সবাই যদি সেম হয় তাহলে একই সময় থিওরিটিক্যালি হচ্ছে একই সময় তারা রিঅ্যাকশন করবে, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে বাস্তবতা হচ্ছে কখনোই এটা পসিবলই না যে সবার সেম থাকবে, এটা পসিবলই না। সীমান্ত বলো। না ভাইয়া, বুঝে গেছি। আর সক্রিয় শক্তি নিয়ে আমি মনে হয় একটু কনফিউজ করে দিয়েছি, উদাহরণটা আমি ঠিক মতো দিতে পারি নাই। সক্রিয় শক্তি হচ্ছে এভারেজ হচ্ছে 80, ধরো আরো 30 জুল হইলে তারা হচ্ছে কত 110 হয় এবং বিক্রিয়া করে, ওই 30টা হচ্ছে সক্রিয় শক্তি। আমি তোমাদেরকে কি বলে ফেলছিলাম যে 110 হচ্ছে সক্রিয় শক্তি, না, বরঞ্চ যেই বিক্রিয়া অতিরিক্ত যেই এনার্জিটা গেইন করলে সে রিঅ্যাক্ট করতে পারছিল 30, রাইট, এভারেজ কত ছিল 80, আরো দরকার কত 30, তাহলে সে রিঅ্যাক্ট করতে পারতেছে, ওই 30টা হচ্ছে সক্রিয় শক্তি। এবার কি ক্লিয়ার হয়েছে? আই থিঙ্ক এবার কারণ কনফিউশন নাই। সমস্যা হলে আমার বলবা, কোনো সমস্যা নেই, আমি আরো বুঝায় বলবো। তো 120-এ যাইতে হবে, 120-এ যাইতে হবে, মানে অতিরিক্ত যেটা দরকার, এভারেজের চেয়ে অতিরিক্ত যেটা দরকার এটাকে সক্রিয় শক্তি বলে। ওকে, তো যারা সক্রিয় শক্তি প্রাপ্ত হইতে পারে তারা তো রিয়েক্ট করবে, যারা হয় নাই তারা রিয়েক্ট করতে পারবে না। এই তো, এটা মোটামুটি এই কাহিনী। প্রভাত বলো। তাহলে সক্রিয়ণ শক্তি যদি 120 হয় আর একটা কণার গড় শক্তি যদি 110 হয়, তাহলে 10 জুল যে লাগবে ওইটা হলো সক্রিয়ণ শক্তি। তার মানে ওই 110-টা সক্রিয় শক্তি বইলো না, বলবা যে বিক্রিয়ার জন্য দরকার 110, তাহলে অতিরিক্ত দরকার আরো 10, কারণ তাদের ছিল 100, তাহলে ওই 10টা হচ্ছে সক্রিয় শক্তি। এখন ওই 10 প্রাপ্ত সে কেমনে হবে? সে নিজেদের মধ্যে সংঘর্ষ করতে করতে 100 থেকে 110-এ পরিণত হবে। কিন্তু আমি কি করতেছি, বাইরে থেকে তাপমাত্রা দিয়ে তাকে হেল্প করতেছি যেন সে আরো বেশি বেশি সংঘর্ষ করতে পারে, আরো বেশি বেশি তাড়াতাড়ি সময় যেন সে 110-এ পৌঁছাইতে পারে। সো আমি বাইরে থেকে জাস্ট এই কাজটাই করতেছি, তাকে তাপমাত্রা প্রোভাইড করতেছি, হিট প্রোভাইড করতেছি, তাপমাত্রা না, সরি, হিট মানে তাপ প্রোভাইড করতেছি। তাপমাত্রা কিন্তু সেম না, তোমরা কি জানো? তাপমাত্রা কি সেম? আচ্ছা দেখি তোমাদের একটা কোশ্চেন করি, তোমরা বলো যে তাপমাপার যন্ত্রের নাম বলো। তাপমাপার একটা যন্ত্রের নাম বলো দেখি, কে বলতে পারো? ক্যালোরিমিটার নাকি? মেসেজ দাও, মেসেজ দেখি কার আইডিয়া কেমন। তো তোমরা যারা থার্মোমিটার বলছো তাদের সবার আনসার ভুল। থার্মোমিটার দিয়ে তাপ মাপা হয় না, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয়। আর তাপ হচ্ছে মাপা হয় ক্যালোরিমিটার দিয়ে, রাইট? এই যে তোমরা যারা ক্যালোরিমিটার বলছো, সীমান্ত বলছো ক্যালোরিমিটার হচ্ছে সঠিক আনসার। সো তাপ আর তাপমাত্রা কিন্তু এক জিনিস না, হ্যাঁ। তাপ হচ্ছে একটা শক্তি, তাপমাত্রা হচ্ছে একটা তাপীয় অবস্থা যেটা প্রকাশ করে যে একটা বস্তু আরেকটা বস্তুর সংস্পর্শে আসলে তাপ দিবে না নিবে। ওকে, সেটা হচ্ছে তাপমাত্রা। তাপ হচ্ছে একটা বস্তুর তাপীয় অবস্থা বা শক্তি, ডেফিনেশনই আলাদা। সেই জায়গায় তোমরা প্যাচ লাগায় না। আমি যেটা দিচ্ছি বাইরে থেকে এটা হচ্ছে এনার্জি, এটা তাপমাত্রা দিচ্ছি না, আমি তাপ দিচ্ছি, হিট দিচ্ছি। ওকে, এনার্জি দিচ্ছি। চুলার উপরে বসাচ্ছ, তোমার মনে হচ্ছে তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, তুমি তাপ দিচ্ছ, তাপের কারণে তাপমাত্রা বাড়তেছে, সেটা অন্য হিসাব। দিচ্ছ কিন্তু তাপ, হিট দিচ্ছ। ওকে, সো এগুলা হচ্ছে কেয়ারফুল থাকবা, ছোটখাটো জিনিস তো, বাট কনফিউজিং। যাক, তোমাদের আগে কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত। হ্যাঁ, বাহার যেটা বলছো অতিরিক্ত যে শক্তি লাগবে তাই সক্রিয় শক্তি, এক্স্যাক্টলি। আচ্ছা, আমি এবার একটু সামনের দিকে আগাবো। আমার মনে হয় আমি মোটামুটি ক্লিয়ার করতে পারছি, বাকিটা হয়তো ক্লিয়ার হবে তুমি যদি বইটা একটু ভালো করে পড়ো। সো আমি আর একটু সামনের দিকে এখন আগাবো। তো একটা ফর্মুলা এখন আমি লিখবো, সেটা হচ্ছে, তোমাদের মনে আছে বিক্রিয়ার হার ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করছিলাম? কে দ্বারা। সো কে ইজ ইকুয়ালস টু হচ্ছে পি জেড ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। একটা সুন্দর সমীকরণ লিখলাম, জটিল সমীকরণ লিখলাম, এটাকে বলা হয় আরহেনিয়াসের সমীকরণ। আরহেনিয়াসের সমীকরণ। এটা ডেরিভেশন তোমাদের কোনো সিলেবাসে নাই, কেমিস্ট্রি সিলেবাসেই নাই। জাস্ট ফর্মুলাটা দিয়ে, এটা দিয়ে আসলে তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে যে একটা বিক্রিয়ার উপরে সক্রিয় শক্তিকে এইরকম ই এ দ্বারা প্রকাশ করা হয়। ই এ মনে থাকবে, বা অ্যাক্টিভেশন এনার্জি। এই এ দিয়ে বোঝানো হয় অ্যাক্টিভেশন আর ই দিয়ে এনার্জি। সো অ্যাক্টিভেশন এনার্জি, এই ই এ দিয়ে কি প্রকাশ করা হয়? সক্রিয়ণ শক্তি প্রকাশ করা হয়, সক্রিয়ণ শক্তি। আর তোমরা কি জানো যে একটা বিক্রিয়ার হার কিসের উপরে নির্ভর করে? কে এর উপরে নির্ভর করে, কিন্তু গুণ দুইটা ঘনমাত্রা থাকে, বা যে বিক্রিয়ক থাকবে তাদের ঘনমাত্রা। তার মানে একটা বিক্রিয়ার হার সরাসরি কার উপরে নির্ভর করে? বিক্রিয়ার হার ধ্রুবক কে এর উপরে। আবার আমরা এখান থেকে দেখতেছি কে আবার কিসের উপরে নির্ভর করে? সক্রিয়ণ শক্তি ই এর উপরে নির্ভর করে। এখন এই ইকুয়েশনটা
এই কারণে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ইকুয়েশন দিয়ে খুব সুন্দর একটা আইডিয়া পাওয়া যায় যে কিভাবে বিক্রিয়ার হারের সাথে সক্রিয়ণ শক্তি ই এর মান ওতপ্রোতভাবে জড়িত বা রিলেটেড। আচ্ছা দিয়া বলছো ভাইয়া কে এর মান এক এক বিক্রিয়ার জন্য এক এক রকম। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এক এক বিক্রিয়ার জন্য এক এক রকম। ইভেন সেম বিক্রিয়া ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট। তার মানে বিক্রিয়া সেম, 20 ডিগ্রির জন্য পাবা একরকম কে এর মান, 50 ডিগ্রির জন্য পাবা আরেক। এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো কে এর মান কিন্তু যে টেম্পারেচারের উপর নির্ভর করতেছে, দেখো টি এর উপরে। তুমি টি 20 ডিগ্রি দিলে একরকম পাবা, 50 ডিগ্রি দিলে আরেক রকম পাবা। তার মানে কে এর মান শুধুমাত্র বিক্রিয়ার উপর নির্ভর করে তাও না, তাপমাত্রার উপর নির্ভর করে। ওকে, সেটা মাথায় রেখো। এখন এখানে কোনটা দিয়ে কি বুঝায়, এটা যদি ডেরিভেশন থাকতো তাহলে হয়তো তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পারতাম। তোমাদের বই শুধু নামগুলো দেয়, আমাদের নামগুলো জানলেই চলবে, কারণ এগুলো অনেক জটিল ক্যালকুলেট করে এখানে নিয়ে আসা হয়েছে। আর এগুলো অনেক জটিল জটিল মিনিং আছে যেগুলো তোমাদের সিলেবাসের বাইরে। সো এখানে কে কে বলা হয় কি, আচ্ছা আমি এখানে লিখি। আচ্ছা ই মানে তো এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা তোমরা জানো, লগারিদমের উল্টো, লনের উল্টো ই। কে কে বলা হয় হচ্ছে হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট ইংলিশে বলে। আর পি কে বলা হচ্ছে স্থানিক দিক বিন্যাস, স্থানিক দিক বিন্যাস। জেড কে কি বলা হয়, সীমান্ত বলো। ভাই এই সূত্র দিয়ে কি আমাদের ক্যালকুলেশন আছে? হ্যাঁ অঙ্ক আছে, অঙ্ক আছে, সূত্রটা মুখস্থ রাখতে হবে। তবে এই মিনিং গুলো লাগবে না, এগুলো জাস্ট নামগুলো জেনে রাখো, আমি যতটুকু লিখে দিচ্ছি। এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, বাকিগুলো মনে হয় তোমরা জানো না। আর তো জানো মোলার গ্যাস ধ্রুবক, এর আগের চ্যাপ্টারে পড়ে আসছি। মোলার গ্যাস কনস্ট্যান্ট, আর টি মানে তো তাপমাত্রা, এটা লিখলাম না। ওকে, সো নামগুলো আপাতত জেনে রাখো। এক্স্যাক্টলি এই ফর্মুলাটাও লাগবে না, এখানে এই পি আর এ মিলে আবার লিখা যায় হচ্ছে এ, কি লেখা যায়, এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। এই এটা কোত্থেকে আসছে, পি আর জেড মিলে। এই এ কে আবার বলা হয় হচ্ছে আরহেনিয়াস ফ্রিকোয়েন্সি, আরহেনিয়াস ফ্রিকোয়েন্সি। আসলে এগুলো তোমাদের লেভেলের সাথে যায় না ইকুয়েশনটা, বাট দিয়ে দিছে আর কি, বিক্রিয়ার হারটা বোঝানোর জন্য দিয়ে দিছে। সো আমরা ওইভাবেই পড়বো। হ্যাঁ বিস্তারিত নাই এই ফর্মুলা নিয়ে, তাদের কোনো বই বিস্তারিত নেই, সিলেবাসই নেই আসলে। পুষ্পিতা বলো। আচ্ছা ভাইয়া, আমরা 1 নম্বর চ্যাপ্টারে আরেকটা সূত্র পাইছি না, কে দিয়ে আর বাই এন এ, কে ইজ ইকুয়াল টু। ওইটা তো হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক কে, ওই কে আর এই কে তো সেম না, ওটা তো অন্য একটা ধ্রুবক ও। ছিল। জি। এই কেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, আর তুমি যে কথা বলছো এটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। এটা হচ্ছে এক মোল গ্যাসের জন্য মোলার গ্যাস ধ্রুবক কে, মানে আর কে, মোলার গ্যাস ধ্রুবক আর কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে ওইটা পাওয়া যেত বোল্টজম্যান ধ্রুবক কে। সেই কে তো আর এই কে তো আলাদা জিনিস। ওকে, তো টপিক চেঞ্জ হয়ে গেছে, টপিক চেঞ্জ মানে মিনিংও চেঞ্জ কে। সো এটা এটা এই চ্যাপ্টারের জিনিস না। আচ্ছা যাই হোক, তো আমরা একটা ইকুয়েশন পাইলাম, এইটা দিয়ে আসলে তোমাদের ম্যাথটা দরকার। এটা দিয়েও ম্যাথ না, আমি তোমাদেরকে এখান থেকে কিছু জিনিস দেখাই। তোমাদেরকে বলছিলাম না যে এক এক তাপমাত্রায় হচ্ছে বিক্রিয়ার হার এক এক রকম হয়। ধরো আমরা দুইটা তাপমাত্রা চিন্তা করলাম, যে T1 এবং T2, দুইটা তাপমাত্রায় সেম বিক্রিয়া চিন্তা করলাম। T2 তাপমাত্রার ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা লিখতে চাই, তোমরাই বলো তাহলে ইকুয়েশনটা কি হবে। এগুলো কিন্তু খুব সহজ, আমি যা দেখাচ্ছি এখন থেকে খুব সহজ, ক্যালকুলেশন গুলো খুব সহজ, কঠিন না, একটু ভালো করে দেখবা। আমি যখন T1 তাপমাত্রা নিব তখন আমি ধরে নিলাম হার ধ্রুবকের মান K1 হয়ে গেল। ওকে, K1 এ তো ধ্রুবক, আরহেনিয়াস ফ্রিকোয়েন্সি, এটা যেমন আছে তেমন থাকবে। সক্রিয়ণ শক্তি, কারণ বিক্রিয়া কিন্তু সেম। তাপমাত্রা বাড়াইলে কি সক্রিয়ণ শক্তি বাড়ে বা কমে, আমাকে বলো কেউ একজন। তাপমাত্রা বাড়াইলে একটা সেম বিক্রিয়াকে মানে সক্রিয়ণ শক্তি কি আমরা চেঞ্জ করে ফেলতে পারি কিনা? সক্রিয়ণ শক্তি কিন্তু ঠিক থাকে, আমরা জাস্ট হেল্প করি অণুগুলোকে সক্রিয়ণ শক্তিকে পৌঁছায় দেওয়ার জন্য। সো ইয়ে কিন্তু ইয়েই থাকবে ডিভাইডেড বাই আর। আর তো ধ্রুবক, টেম্পারেচার আমরা ধরলাম T1, যে T1 তাপমাত্রায়। আচ্ছা ধরো এখন T2 তাপমাত্রায় এটা লিখবো, তখন কিন্তু বিক্রিয়ার হার চেঞ্জ হয়ে যাবে, K2 হয়ে যাবে। কেন? কারণ এই T এর উপরে এই K কিন্তু সরাসরি জড়িত। কিন্তু A সেম থাকবে, সক্রিয়ণ শক্তি সেম থাকবে, কারণ বিক্রিয়া তো সেম। আর সেম থাকবে, তাপমাত্রাটা হয়ে গেল কি T2। দুইটা ডিফারেন্ট তাপমাত্রায় ইকুয়েশন হয়ে গেল এরকম।
একটু ওয়েট করো, আমি একটা পেজ নিয়ে নিই। এগুলো খুবই ইজি কিন্তু, হ্যাঁ, ঘাবড়ায়ও না কেউ যে ভাইয়া কি লিখতেছেন বুঝতেছি না, খুব সহজ জিনিস, একটু দেখো। আচ্ছা, তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে লন নিতে পারি, উভয় পক্ষে কি নিতে পারি, লন। যেখানে লন নিলে কি আসবে তোমরা বলো, এখানে আসবে লন k1, লন k1 সমান, এখানে যদি লন নেই তাহলে লন এটাকে ধরলাম a আর এই টোটালটাকে ধরলাম b, তোমরাই বলো লন a b সমান কি আসে, লন a প্লাস লন b না? আচ্ছা আমি ভাঙাই লিখি, অনেকে নিলে প্যারা খেয়ে যাবো। আচ্ছা দেখো, উভয় পক্ষে লন নিলাম, লন k1 সমান হচ্ছে লন a e টু দি পাওয়ার মাইনাস e a বাই rt। আচ্ছা, তো এখানে তো লন k1 আছে, k1 রাখলাম, লন a এটাকে যদি a চিন্তা করি, এটাকে b চিন্তা করি, লন a আর b মানে কি, লন a প্লাস লন b, রাইট? এটা লেখা যায় কি? এটা তো সবাই বুঝতেছো নাকি? এগুলো তো তোমরা পড়ে আসছো 9 10 এ, লগারিদম যেভাবে আলাদা করা যায়। আচ্ছা, তো এখানে আসছে হচ্ছে লন a। এখন এই লন আর ই একটা একটা উল্টো কিন্তু, এটা তোমরা জানো কিনা আমি জানি না, ম্যাথে কোথাও পাইছো কিনা, বাট লন এটাকে এক্সপোনেনশিয়াল বলে, এক্সপোনেনশিয়াল টার্ম, এটা হচ্ছে লনের উল্টো কিন্তু, লগারিদম ফাংশনের উল্টো। সো একটা একটাকে কিন্তু ভ্যানিশ করে দিবে, থাকবে কি জাস্ট উপরে এটা পড়ে ভাইয়া থাকবে, তাহলে T1 মাইনাস, T2 হবে না? হ্যাঁ হ্যাঁ সরি t1 হবে, t1 হবে, এই যে t1, ঠিক আছে, এই যে t1, তাহলে লন k1 সমান আমরা এটা পাইলাম, ঠিক আছে? কারণ তো সমস্যা নেই এই পর্যন্ত, সমস্যা থাকলে বললো যে ভাই এই জায়গাটা বুঝি নেই। আচ্ছা, এটাকে আমরা এইভাবে আপাতত আমরা রেখে দিই এভাবে 1 নম্বর ইকুয়েশন হিসেবে। এবার আমরা এই পরের লাইনের জন্য লিখবো, এটার উভয় পক্ষেও আমরা এইভাবে লন নিব। আচ্ছা, কি আসতে পারে আই থিঙ্ক তোমরা গেস করে ফেলছো, আমি জাস্ট লিখে ফেলি এখানে, লন k1 এর জায়গায় আসবে হচ্ছে লন k2, লন a সেম থাকবে, মাইনাস e a সেম থাকবে, আর t2 আসবে, তাই তো? এটা নিয়ে কার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বইলো, হ্যাঁ বুঝি নাই। আচ্ছা, তাহলে আমরা এই দুটো জিনিস পাইলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বিয়োগ করে দিব, 2 থেকে 1 বিয়োগ করে দিব, 2 মাইনাস 1। সো বিয়োগ করলে আসবে কি, লন k2 মাইনাস লন k1 সমান আসবে হচ্ছে, দেখো এইটা এটা ভ্যানিশ হয়ে যাবে, দেখো এটা থেকে যদি এটা বিয়োগ করো নাই হয়ে যাবে, থাকবে কি মাইনাস এটা প্লাস এটা, তাহলে থাকবে হচ্ছে মাইনাস ea বাই আর t2 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ea বাই আর t1। তোমরা না বুঝলে বইলো যে ভাইয়া বুঝি নেই কেমনে হইলো। আচ্ছা, তো এখন একটু চিন্তা করো, লন a মাইনাস লন b সমান কি লিখা যায়, লন a বাই b না? এটা তো জানো নিশ্চয়ই, লন a মাইনাস লন b মানে কি, লন a বাই b সমান, উভয় পক্ষ থেকে আমি কি কমন নিতে পারি তোমরাই বলো, আমি কি মাইনাস ea বাই আর কমন নিতে পারি? পারি, মাইনাস ea বাই আর কমন নিলাম, তাহলে প্রথমটায় থাকবে কি 1 বাই t2 থাকবে, কারণ মাইনাস সহ কমন নিচ্ছি, আর এই প্লাসটা যাবে মাইনাস, থাকবে 1 বাই t1, তাই তো? সো লন দিয়ে লিখলে এইভাবে, আর যদি তুমি লগ দিয়ে লিখতে চাও তো তোমাদেরকে আমি বলি যে লন সমান হচ্ছে, তোমাদেরকে একটা এক্সপ্রেশন শিখাই দিই এখানে, লন ইজ ইকুয়াল টু হচ্ছে 2.303 লগ, এটা হচ্ছে লন আর লগের সাথে রিলেশন, এটা মাথায় রেখো। তাহলে চিন্তা করি লনকে যদি লগ বানাই তাহলে লগের সাথে একটা কি আসবে বলো তো, লগের সামনে একটা কি আসবে, 2.303 না? তো এইটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে নিচে চলে যাবে না, মাইনাস ea বাই এখানে নিয়ে গেলাম 2.303 আর ইনটু 1 বাই t2 মাইনাস 1 বাই t1। পারা যায় তো নাকি? লনকে জাস্ট লগ বানাইলাম আর কিছুই না। সো লনকে লগ বানাইতে গেলে একটা 2.303 এখানে আসার কথা, সেটাকে আমরা ওই যে নিচে নিয়ে গেলাম ওই পাশে, সমস্যা নাই তো? এইটাই হচ্ছে বিখ্যাত একটা ফর্মুলা যেটা আমাদেরকে মনে রাখতে হবে হবে হবে, 3 স্টার দিয়ে দিলাম। এর আগের পিসের কিছু মনে না রাখলেও চলবে, বাট এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তোমরা যদি বলো ভাই এই পর্যন্ত যা যা পড়াইলেন সব কি আমাদের মনে রাখতে হবে, আমি যদি তোমাদেরকে এক লাইনে উত্তর দেই, খালি এই লাইনটা মনে রাখলেই হবে, আর কিছু না জানলেও চলবে, কিন্তু জানা ভালো, কারণ কিভাবে কি আসছে না আসছে এগুলো জেনে রাখা ভালো। এই ডেরিভেশন এক্সামে আসবে না, আমি স্ট্রেট কাট বলে দিচ্ছি তোমাদেরকে,
এই ডেরিভেশন এক্সামে আসবে না, কখনোই আসবে না। তোমাদের এক্সামে আসবে ম্যাথ, ম্যাথ করার জন্য এই ফাইনালি যেটা পাইছি এটা দরকার, এই লনেরটা দরকার, এই লগেরটা দরকার। ওকে, আমার কথা কি বোঝা গেছে? এমনকি এগুলো তোমাদের এক্সামে আসবে না, এই যে এগুলা কিচ্ছু এক্সামে আসবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। জাস্ট এই যতটুকু পড়ছি যে নামটাম জাস্ট মনে রাখবা, এই নাম আর ইকুয়েশনটা একটু মনে রাখবা যেন অবজেক্টিভ আসলে বলতে পারো, এর বাইরে কিচ্ছু লাগবে না। বিশেষ করে এখান থেকে যে এই যে ডেরিভেশনটা করলাম এটা তো লাগবেই না, তবে তোমরা দেখতে পারো কারণ সহজ ছিল, ডেরিভেশনটা খুব কঠিন কিছু না। আমাদের লাগবে কি ফাইনালি যেটা পাইছে, যারা খুব প্যারা খায় যাচ্ছ তাদেরকে বলি ফাইনালি তোমরা এইটা খালি মানে মনে রাখবা, এই ফর্মুলাটা জাস্ট মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। আমরা যত অঙ্ক করব তার জন্য এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এবার তো তোমাদের কোশ্চেন গুলো এবার বলো, দেয়া বলো। ভাইয়া এখানে সমীকরণ 1 এর জায়গাটা একটু বুঝিয়ে দেন। সমীকরণ 1 এর আগের লাইনটা থেকে সমীকরণ 1 যে লন ই এর যে লন ইটা কি হলো ভাইয়া? লন আর ই একটা তো উল্টো, বুঝছো? একটা উল্টো। লন করলে যেটা পাওয়া যায় আবার ওইটাকে ই করলে আবার আগেরটা পাওয়া যায়। একটা ঠিক ইনভার্স চিন্তা করতে পারো। ইনভার্স করা মানে কি, একজন একজনকে ওই তোমরা এই জিনিসটা ত্রিকোণমিতিতে তো অনেকে পড়ো নাই, তোমরা কি এই জিনিসটা জানো যে 10 যেই কথা 10 ধরো 10 এর মধ্যে থিটা না থেকে 10 ইনভার্স থিটা আছে, তখন আনসার হচ্ছে থিটা। কেন? কারণ এই 10 আর 10 ইনভার্স একটা উল্টো, সো ভিতরে যেটা থাকে ওইটাই বের হয়ে যায় শুধু। অনেকটা এইরকম আর কি, অনেকটা ওইরকম যে এখানে লনারি একটা উল্টো, সো একটা নাই হয়ে ভিতরে যেটা থাকে ওইটা বের হয়ে যায় শুধু। এখানে লন লগ লনের নিয়ে অনেক বেস তো 3 না সরি ই, ওইটা চিন্তা করলেই তো পাওয়া যায়। হ্যাঁ ই ভিত্তিক, রাইট, লনের বেস হচ্ছে ই, এক্স্যাক্টলি। যাক আমি ওই পেঁচালে যাচ্ছি না, তাহলে আমাকে লগ কি লন কি কেন করতে হয় কিভাবে আসে অনেক কিছু বুঝাইতে হবে, সো আমরা ওদিকে যাচ্ছি না কারণ তাইলে আমাদের পড়া অনেক ছড়ায় যাবে। রাকিব বলো। ভাই আমরা যদি লোনে রাখি তাহলে কি প্রবলেম হবে? প্রবলেম নাই, তবে তোমাদের বইয়ে বিশেষ করে হাজারির বই আমি জানি না কেন ওনার এত পছন্দ, খালি লগে নিয়ে যায়, চান্স পাইলেই লগে নিয়ে যায়, অথচ আমি কোনো কারণ দেখি না, কোনো হুদাই। ম্যাথ লন দিয়েও করা যায়, আমি দেখো তোমাদেরকে লন দিয়ে ম্যাথ করাবো, অথচ উনি ক্যালকুলেশন বাড়ায় লগ দিয়ে ম্যাথ করে দিচ্ছে। এটা কোনো দরকার আছে? কোনো ফাউল জিনিস, মানে সব ইনফরমেশন দেয়া আছে, লন দিয়ে করা যায়, উনি লগের ইকুয়েশন ইউজ করছে, কেন কি দরকার? ভাইয়া ওনার লগ খুব পছন্দ আই থিংক। হ্যাঁ বলো সীমান্ত বলো। ভাইয়া ওই সূত্র যে আগে যে মাইনাসটা, এটা কি রাখার দরকার আছে? অবশ্যই দরকার আছে, এটা তো আনসার নাইলে আমরা যে ওই ব্র্যাকেটের ভিতরে 1/t1 - 1/t2 লিখে দেই তাহলে তো মাইনাসটাকে ফিনিশ করে যায়। হ্যাঁ তা তো পারবা, কিন্তু হুট করে তো আর উঠাই দিতে পারবে না। হ্যাঁ তুমি মাইনাসটাকে ভিতরে নিয়ে যেতে পারো, এটা অন্য কথা, সেটা তো পারবাই। তুমি মাইনাসটা এখানে ভিতরে নিয়ে যাও, তাহলে এখানে মাইনাস থাকবে না, এখানে হবে 1/t1 - 1/t2, মানে t1টা আসবে এখানে, t2টা, ওটা তো করতে পারো, এটা তো আর কোনো সমস্যা না, ওটা করতে পারো, ওটা তো ক্যালকুলেশনের জন্য যে যতটুকু দরকার। বলো তোমাদের আগে কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা এখন তোমাদের মনে হতে ভাই এত কাঠখড় পোড়ায় আপনি যে ইকুয়েশনটা নিয়ে আসলেন বা বইয়ে যে ইকুয়েশনটা দেখাইলো, এটার সিগনিফিকেন্স কি, এটার আসলে মিনিং কি, মানে ইকুয়েশনের তাৎপর্য কি, ফজিলত কি, তর্জমা করে দেন আমাদেরকে। তো ব্যাপারটা অনেকটা এরকম যে এখানে K1 K2 হচ্ছে আমার একটাই বিক্রিয়ার দুইটা বিক্রিয়ার হার, মানে দুইটা ডিফারেন্ট তাপমাত্রায়। সো এটা দিয়ে আসলে আমরা কি বের করতে পারবো আমি বলি, ক্লিয়ার করে বলি। ধরো কোনো একটা বিক্রিয়া 10 ডিগ্রি টেম্পারেচারে আছে, এই যে T1 টেম্পারেচারে আছে, সো T1 টেম্পারেচারে তার বিক্রিয়ার হার ধরো K1 আমরা জানি। এখন আমরা ধরো তার বিক্রিয়ার হারটা ধরো K1 এর মান হচ্ছে 50, এখন 50 থেকে তার বিক্রিয়ার হারটা আমি নিতে যাচ্ছি 100-তে, ডাবল করে দিতে চাচ্ছি, তখন টেম্পারেচার কততে নিয়ে আসতে হবে সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়, যে তখন আমাদেরকে টেম্পারেচারটা এখানে কততে নিয়ে আসতে হবে। তার মানে আমি আমার বিক্রিয়াকে হারকে দ্বিগুণ করতে চাই। ধরো তোমাদের মাঝে মধ্যে মনে চাইতে পারে না যে আমি একটা রিঅ্যাকশন করতেছি, এই রিঅ্যাকশনটা স্লোলি হচ্ছে, 10 মিনিটে হচ্ছে, এখন তুমি চাচ্ছ যে 5 মিনিটে হোক। যে রিঅ্যাকশনটা 10 মিনিটে হচ্ছে তুমি চাচ্ছ যে সেই রিঅ্যাকশনটা 5 মিনিটে করতে, তাহলে তোমার টেম্পারেচার কত বাড়াইতে হবে, তাহলে তুমি এই ফর্মুলা দিয়ে সেটা বের করতে পারবা। যখন 10 মিনিট হচ্ছে তখন টেম্পারেচারটা বসাও, তখন বিক্রিয়ার হার ধ্রুবকটা বসাও, তারপর তুমি দ্বিগুণ করতে চাচ্ছ, সো তখন K2 এর মান দ্বিগুণ করে দাও, তখন টেম্পারেচারটা বের করো, তাহলে তো বের হয়ে যাচ্ছে যে তোমার তাপমাত্রা কত করতে হবে, এবং ওই বিক্রিয়ার জন্য তো একটা সক্রিয়ণ শক্তি আছে তাই না, সেটা এখানে বসায় দাও। তোমরা কি বুঝতে পারছো এই সূত্রটার তাৎপর্য বুঝতে পারছো? এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি যে আমরা বিক্রিয়াকে দ্বিগুণ করতে চাইলে কি কত তাপমাত্রায় নিতে হবে, 3 গুণ করতে চাইলে কত তাপমাত্রায় নিতে হবে, 4 গুণ করতে চাইলে আমার বিক্রিয়ার
তাপমাত্রা কততে নিতে হবে, এগুলো খুব ইজিলি ক্যালকুলেট করে বের করা যায় এই ফর্মুলা দিয়ে। এখানে এই ফর্মুলাটা এত ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা সেই ক্যালকুলেশন গুলো আজকে আর দেখতেছি না, আজকে তোমরা এই পর্যন্তই ক্লিয়ার হও। নেক্সট ক্লাস হচ্ছে আমরা নানান ধরনের ম্যাথ করবো এই এবং আমরা একটা সুন্দর একটা কনক্লুশন পাবো সেই ম্যাথ গুলো করে। তোমরা কি কখনো শুনছো যে একটা বিক্রিয়ার হার দ্বিগুণ করতে হইলে তার তাপমাত্রা কত বাড়াইতে হবে, এটা কি তোমরা জানো? এটা কখনো পড়ছো? বিক্রিয়ার রেট বা হার দ্বিগুণ করতে চাইলে বিক্রিয়ার তাপমাত্রা কত ডিগ্রি বাড়াইতে হয়, এটা কি জানো কেউ? জানো না? আচ্ছা ফাইন, এই জিনিসগুলো আমরা দেখবো। ওকে, বিক্রিয়ার হার হচ্ছে আমরা দ্বিগুণ করতে হইলে প্রায় সব বিক্রিয়ার ক্ষেত্রে এটা মানা যায়। তা তুমি এটা বিক্রিয়া করতেছো, বিক্রিয়ার হার দ্বিগুণ করতে চাচ্ছ, কত ডিগ্রি বাড়াইতে হবে, সব বিক্রিয়ার ক্ষেত্রেই প্রায় সেম। ওই তাপমাত্রা আমরা বের করব, প্লাস আর নানান ধরনের ক্যালকুলেশন করব আমরা। এই ফর্মুলাকেই নানান ধরনের ঘাটাঘাটি করে আমরা নানান ম্যাথ করব। তো আজকে আমি আর ম্যাথে যাচ্ছি না, আজকে থিওরি পর্যন্তই থাক। তোমরা থিওরিটাই আগে আয়ত্তে নিয়ে আসো, সূত্রটা মুখস্থ করো। মুখস্থ না মানে মনে রাখো, মুখস্থ করো বললে খারাপ শোনায় আর কি। এখন ব্যাপারটা হচ্ছে ডেরিভেশন তো লাগবে না। এখন এক্সামে যখন তোমাকে একটা অঙ্ক করতে দিবে, তুমি কি ডেরিভেশন করে ডেরাইভ করে সূত্র বের করে তারপর করবা, নাকি ডাইরেক্ট ফর্মুলাটা বসাবা? তোমরা বলবো হ্যাঁ ডাইরেক্ট ফর্মুলা বসাবো। ডাইরেক্ট ফর্মুলা কেমনে বসাবো মনে না রাখতে পারলে? সো আলটিমেটলি মনে রাখতে হবে ফর্মুলা, কিছু করার নাই। কিছু কিছু জায়গায় কিছু করার থাকে না, আমরা জানি এই ফর্মুলা কেমনে আসছে, তাও আমাদেরকে মনে রাখতে হচ্ছে, তাই না? আচ্ছা, দেয়া বলছে আজকে কোনো হোমওয়ার্ক দিব কিনা? না, আজকে ক্লাসে কোনো হোমওয়ার্ক নাই। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করবো, ম্যাথ করে একসাথে একটা হোমওয়ার্ক দিব। ওকে, সো আজকে ক্লাসে কোনো হোমওয়ার্ক নাই। বলো, তোমাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। আজকে আমি আর নতুন কিছু পড়াচ্ছি না। তোমাদের সাথে আমার দেখা হবে হচ্ছে নেক্সট ক্লাস মানে পরশুদিন সেম টাইম 12:30-এ। আর তোমাদের এক্সাম কবে হবে? রাইট, এক্সামটা হবে হচ্ছে নেক্সট উইকে তোমাদের এক্সাম হবে। ওকে, আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা বলবো, এক্সাম কখন হবে। সো এই উইকে কোনো এক্সাম নাই, নেক্সট ক্লাস হবে পরশুদিন সেম টাইম। সে পর্যন্ত সবাই ভালো থাকো। হ্যাঁ সীমান্ত বলো। ভাই এক্সাম যে দিনই থাকে, এই ভাইয়া শুক্রবারটা না দিলে ভালো হয়, ওই দিন আচ্ছা আমি আসলে খুব ডিসকাস প্যারা করবো। থাকে। ওকে, নেক্সট ক্লাসে ডিসকাস করবো, তখন বললো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আদাব ভাইয়া।